ফটোকপি কেন, এটা তো মেন কপি হবে না? দেওয়া লাগবে মূল সেই বেদিকা। প্রথম বছর আনকোয়ালিফাইড, স্যারের সাথে আমি কথা বলে কবে রাখতে যাবেন, তো দেখি না স্যারের সাথে আমি ডিসকাস করে কোনো সমস্যা নাই। এটা হলো ফাইন, টেম্পারে কপি করে নিয়ে টেবিল জায়গা তো বুঝতে পারতাম। এটা ডিভিশন দেওয়ার
বাসায় চললেন, রেডি হয়ে যাবেন?
হ্যাঁ ওদিক দিয়ে যান, এদিকে পুরো জ্যাম আছে, মেট্রো থেকে দেখলাম। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সরি, আমি মেট্রো থেকে নেমে জাস্ট ঠিক গাড়িতে আছে, উঠলাম। আমি না হয় পরে আপনাদের সেন্টারে আরো কথা বলে নিব। আমি একটা মিটিং এ জয়েন করতেছি ভাইয়া। কে মিটিং এ জয়েন করতেছে? প্লিজ প্লিজ প্লিজ। ওকে জি, ওকে ওকে জি, আসসালামু আলাইকুম ভাই। মোহাম্মদ সাইফুল, আপনি কি একটু মিউট করবেন প্লিজ? আচ্ছা, আপনাদের কি অবস্থা? সবাই রাস্তায় না সবাই কি পৌঁছাতে পারছেন নাকি অন দা ওয়ে আমার মতো? ঠিক আছে, ফার্মে আছি ম্যাম। ম্যাম ফার্মে আছি। ফার্মে আছেন? ওকে, ঠিক আছে। Yes, sir. আমি বাসায় যেতে যেতে আপনাদের একটু পড়ানো শুরু করি। হ্যাঁ, সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স। কি হলো, গ্যাস শেষ? আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন? জি ম্যাম। দরকার না হলে হর্ন দিবেন না, ঠিক আছে? আচ্ছা, ওকে। আমরা ফার্স্ট ক্লাসে পড়ছিলাম ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের এলিজিবিলিটি, মনে আছে? Yes, ma'am. কারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে পারবে না, তাই না? তো আমরা যতটুকু দেখতেছিলাম সেখানে আমার মনে হচ্ছিল যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর তো আসলে খুঁজে পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ম্যাম স্ক্রিনটা একটু বড় করলে ভালো হয়। আচ্ছা, আমি একটু ওকে, আমি দেখেন তো এবার ঠিক আছে কিনা। এখন আরেকটু ঠিক আছে। আরেকটু বড়। এবার ঠিক আছে? এবার ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। তো এর আগে ইয়েতে মনে হচ্ছিল যে একটা রিক্সা পুলার হয়তো ভালো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে। প্লিজ কারো যদি মিউট করা থাকে সবাই একটু মিউট করে দেন। থ্যাঙ্কস। রাসেল মিয়া, আপনি মিউট হন। আজকে হোস্ট নাই কেউ? সালাউদ্দিন, আপনি প্লিজ একটু সবাইকে মিউট করে দেন। মানে উনি হয়তো বা বাইরে, যে কারণে আর কি ওনারটা আর কি আনমিউট হয়ে যাচ্ছে বারবার, ওনাকে বের করে দিতে হবে। না, বের করে দিয়েন না, রোজার দিন। আপনি একটু কষ্ট করে তাকে বারবার মিউট করতে থাকবেন, ওকে ম্যাম। আর তার নাম্বার থাকলে একটু ফোন করে তাকে অ্যালার্ট করেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের যে এত নিয়ম কানুন, অমুক হতে পারবে না তমুক হতে পারবে না, তখন মনে হচ্ছিল যে রিক্সা পুলার উড বি এ গুড অপশন, তাই না? কারণ ওর নাই শেয়ার হোল্ডিং, তার নাই কারোর সাথে রিলেশন, সে না কোনো জায়গার পার্টনার, তার নামে না আছে মামলা, তাই না? বাট এরকম তো হবে না। তো নেক্সট ইয়েতে যে নেক্সট স্টেজে যে আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের কোয়ালিফিকেশন বলতেছে। কোয়ালিফিকেশন কি? 3 প্যারাটায় দেখেন, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর শ্যাল বি এ নলেজেবল ইন্ডিভিজুয়াল। তো নলেজেবল ইন্ডিভিজুয়াল অবশ্যই হবে, তাহলে তার প্রথম ক্যারেক্টারিস্টিক্স সে নলেজেবল ইন্ডিভিজুয়াল হবে। তারপরে তার সাথে তার থাকবে উইথ ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে হচ্ছে মোর দেন অনেস্টি। দুইটা গেল। হু ইজ এবল টু ইনশিওর কমপ্লায়েন্স উইথ ফিনান্সিয়াল লস, রেগুলেটরি রিকোয়ারমেন্টস, কর্পোরেট লস অ্যান্ড ক্যান মেক মিনিংফুল কন্ট্রিবিউশন টু দ্য বিজনেস। তাহলে একজন নলেজেবল ব্যক্তি হতে হবে
এবং তার অবশ্যই ইন্টিগ্রিটি থাকবে, যিনি তার নলেজটা কোন কোন জায়গায় থাকবে পরের ইয়েতেই বলে দিছে কোন জায়গায় থাকবে। তাকে তাকে ইনশিওর করতে হবে যে যেই কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর উনি সেই কোম্পানিটা কমপ্লাই করে ফিনান্সিয়াল ল এর সাথে, রেগুলেটরি রিকোয়ারমেন্টস এর সাথে, কর্পোরেট লজ এর সাথে। এবং শুধু এগুলো এনশিওর করলেই হবে না, তাকে ওই বিজনেসে মিনিংফুল কন্ট্রিবিউশন করতে হবে। মানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যদি একজন পুতুলের মতো শো অফ পজিশন বসে থাকে, হ্যাঁ, সে কিছু এনশিওর করলো না, বিজনেস কমপ্লাই করলো নাকি, সে কোনো মিনিংফুল কন্ট্রিবিউশন করলো না, মানে কোনো ভ্যালু এডিশন করলো না, ডিরেক্টররা নিজেদের পছন্দ মতো কিছু করে ফেললো যেটার জন্য শেয়ার হোল্ডাররা ক্ষতিগ্রস্ত হবে বা মাইনরিটি শেয়ার হোল্ডাররা ক্ষতিগ্রস্ত হবে, তাহলে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের যে উদ্দেশ্যটা, যে উদ্দেশ্যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে নিয়োগ দেওয়া, সেটা কি হবে না, সাধিত হবে না, ইমপ্লিমেন্টেড ফুলফিল হবে না। হবে না। হুম, ওকে। তাহলে এরপরে বলে দিছে যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের কি কি কোয়ালিফিকেশন থাকতে হবে। এগুলো সবই কিন্তু অর একজন বিজনেস লিডার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে। হুম, যে এখন অথবা কোনো বিজনেসের প্রমোটার ছিল, অথবা সে একজন একটা আনলিস্টেড কোম্পানির ডিরেক্টরও ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে আরেকটা কোম্পানিতে, আবার একটা লিস্টেড কোম্পানির ডিরেক্টরও আরেকটা কোম্পানিতে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে। কিন্তু আনলিস্টেডের জন্য শর্তটা হচ্ছে আনলিস্টেড কোম্পানিটা এমন একটা কোম্পানি হবে যার মিনিমাম পেইড আপ ক্যাপিটাল হবে 100 মিলিয়ন। ওয়ালাইকুম আসসালাম। 100 মিলিয়ন, হ্যাঁ। আর কিন্তু আপনার লিমিটেড কোম্পানির জন্য কোনো ধরনের কি লাগবে না, পেইড আপ ক্যাপিটালের কোনো বার নাই। মিনিমাম পেইড আপ ক্যাপিটাল যে কোনো কিছু হলেই লিস্টেড কোম্পানির যে কোনো ডিরেক্টরই আরেকটা কোম্পানি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে। আচ্ছা, আমাকে একটু 2 মিনিট সময় দেওয়া যাবে? আমি একটু বাসায় উঠি, লিফটে উঠি। মিস কত জি নম্বর ম্যাম, চ্যাপ্টার জি পড়াচ্ছেন? ম্যাম, আপনি ফ্রেশ হন। গতকালেরটাই পড়াচ্ছি না, ফ্রেশ হবো না, আমি জাস্ট ঢুকে ল্যাপটপটা লগ ইন করবো। তারপর জি ম্যাম। আমি ফার্স্টের ক্লাসে পড়াটাই পড়াচ্ছি, আমরা কন্টিনিউ করছি চ্যাপ্টার 10। ওকে মিস। তাহলে আপনি চলে যান, কবে আসতে আসতে হবে বাবা বলে দিবেন। ঠিক আছে। ড্রাইভার এসে চাবি দিয়ে যাবে, আমার ক্লাস আছে, আমি ক্লাসে ঢুকতেছি।
ওকে, এরপরে পরেরটা বলছে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে একজন কর্পোরেট লিডার। কর্পোরেট লিডার বলতে এখানে ম্যাম বোঝাইছে স্ক্রিন শেয়ার হচ্ছে- মেবি চলে গেছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার আমি ল্যাপটপ থেকে দিচ্ছি, আপনারা শুনতে থাকেন। বিজনেস লিডারের পরে হচ্ছে কর্পোরেট লিডার। কর্পোরেট লিডার বলতে কাদেরকে বুঝাইছে? যে কোনো কোম্পানির সিএফও ছিল, সিইও ছিল, হেড অফ ইন্টারনাল অডিট ছিল, হেড অফ লিগ্যাল ছিল, এরকম টপ পজিশন গুলোতে ছিল। এনারাও কি হতে পারবে? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে। তো শর্ত হচ্ছে একই রকম, ওরা যদি আনলিস্টেড কোম্পানিতে থাকে তাহলে আনলিস্টেড কোম্পানির পেইড আপ ক্যাপিটাল হতে হবে কত? 100 মিলিয়ন। আর যদি লিস্টেড কোম্পানিতে থাকে তাহলে পেইড আপ ক্যাপিটালের কোনো বাধ্যবাধকতা নাই। ব্যাখ্যা করছো? ব্যাখ্যা একটু করছি, দ্বিতীয় নাম্বারে বলছে যেটাতে ক্ষতি হয় ওটা আবার ইয়া করা যাবে না, জায়েজ না। কোনটা? আচ্ছা, 1 মিনিট, আমি এতে ঢুকতেছে। আপনাদের ক্লাস বন্ধ দিবে কবে? ম্যাম 25 তারিখ পর্যন্ত ক্লাস। 25। আজকে হচ্ছে কত? 20। তাহলে আমাকে আর ঈদের আগে আর দিচ্ছে না মনে হচ্ছে। আর খুলবে আপনাদের বলছে কবে? ম্যাম 5 তারিখ পর্যন্ত তো অফ মনে হয়। 5 তারিখ পর্যন্ত তো গভর্নমেন্টই বন্ধ দিচ্ছে এবার, না? জি ম্যাম। জি ম্যাম। ভালো হয়েছে, কারণ এই 3 দিনের ছুটিতে আসলে হয় না, স্পেশালি যারা আপনারা বাড়ি মানে দেশে বাড়ি যান তাদের জন্য আসলে পোষায় না। আপনাদের আর বিজনেস ফিনান্স ক্লাস হয়েছে আর কোনো কিছু? না ম্যাম, জি না আপনি ম্যাডাম। একদিন হ্যাঁ ওকে, আমি শেয়ার দিব। ম্যাডামের ক্লাস চালাইতেছে। আচ্ছা, হোপ এখন সবাই ঠিক মতো দেখতে পাচ্ছেন। জি ম্যাম। ম্যাম। আচ্ছা, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের বিজনেস লিডার গেল, কর্পোরেট লিডার গেল। এখানে টপ লেভেল এক্সিকিউটিভ বলতে কাদেরকে বোঝাইছে এগুলো আপনারা কি করবেন? মনে রাখবেন। টপ লেভেল বলতে বুঝাইছে এমডি অথবা সিইও, এডিশনাল অর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, এমডি। চিফ অপারেটিং অফিসার, চিফ ফিনান্সিয়াল অফিসার, কোম্পানি সেক্রেটারি, হেড অফ ইন্টারনাল অডিট, compliance, head of administration and human resource, or equivalent positions and same level or ranked or salaried official of the company. এখন হেড অফ লিগ্যাল যদি এদের সেম পজিশনের অথবা সেম র্যাঙ্কের হয় তাহলে উনিও সেই টপ লেভেল এক্সিকিউটিভ হিসেবেই কি হবে? তাকে কনসিডার করা হবে। আচ্ছা, তাহলে বিজনেস লিডার গেল, কর্পোরেট লিডার গেল। 3 নম্বরে বলছে ফর্মার যদি গভর্নমেন্ট অফিসিয়াল থাকে অথবা কোনো স্ট্যাচুটরি অথবা অটোনোমাস অথবা রেগুলেটরি বডির যদি কোনো লোকজন থাকে যাদের পজিশনটা 5th গ্রেডের নিচে না, ন্যাশনাল পে স্কেলে খুব সম্ভবত জয়েন্ট সেক্রেটারি অথবা এর উপরে,
who has at least educational background of bachelor degree in economics, commerce or business law. এটা কেন করছে বলেন তো? সাবজেক্টের ইয়ে কেন দিয়ে দিছে? সরকারি, স্বায়ত্তশাসিত অথবা রেগুলেটরি বডির ওদের জন্য সাবজেক্টের কেন বার দিয়ে দিছে? মানে বুঝতে পারিনি আসলে কেন। কোনটা? আমার কোশ্চেন বুঝতে পারেন নাই? না না মিস, কেন দিছে এটা বুঝতে পারিনি। সেটাই তো আমি জিজ্ঞেস করতেছি, কেন দিছে। আচ্ছা, একটু ম্যাম পজিশনকে আরো দক্ষ করে তোলার জন্য এবং সেই পজিশনে যেন খুব ভালোভাবে পরিচালনা করতে পারে এর জন্য সাবজেক্ট ম্যাটারটা লিমিট করে দিছে, যে এই সাবজেক্টে এই সাবজেক্টের হলে তারা পূর্ণাঙ্গভাবে সেই জিনিসটা পরিচালনা করতে পারবে। হ্যাঁ, আই থিংক এক্স্যাক্টলি। কারণ দেখেন, যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর তার কি কি দিয়ে ইনশিওর করতে হবে বলেন তো? তার ইনশিওর করতে হবে না ফিনান্সিয়াল ল, রেগুলেটরি রিকোয়ারমেন্ট, কর্পোরেট ল, এগুলো ইনশিওর করে নাকি, মানে ঠিক মতো ফলো করে নাকি, এটা তো ইনশিওর করতে হবে। তো এখন মনে করেন যে বিসিএস দিয়ে তো যে কোনো ডিপার্টমেন্টের মানুষই কি হইতে পারে, জয়েন্ট সেক্রেটারি বা এডিশনাল সেক্রেটারি উপরে র্যাঙ্কে থাকতে পারে। আছে না এরকম? অনেক অনেক ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, প্রচুর তারা বিসিএস দিয়ে গভর্নমেন্ট জব করতেছে। বা বাংলাদেশ ব্যাংকে আছে, বা হচ্ছে যে রেগুলেটরি বডিতে আছে। তো তারা যেহেতু তাদের দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারে, যে আইএসআই ফিনান্সিয়াল লস, এই ব্যালেন্স শিটটা মানে কি, পিএনএলটা মানে কি, নেট প্রফিট মানে কি, গ্রস প্রফিট মানে কি, ডিফার ট্যাক্স কি, আইএসআইএফআরএস এর অ্যাপ্লিকেশনটা কি, ট্যাক্স ল কি বলছে, ভ্যাট ল কি বলছে, কোম্পানি আইন কি বলছে, এগুলো যাতে তারা ইনশিওর করতে পারে। এই জন্য যে কোনো ব্যাকগ্রাউন্ডের ফর্মার অফিসিয়াল বলেই হবে না, তার ব্যাকগ্রাউন্ড ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইকোনমিক্সে অথবা কমার্সে অথবা বিজনেসে অথবা লতে। এখন বুঝতে পারলেন? যিনি বুঝতে পারেন নাই কেন? জি মিস, বুঝতে পেরেছি। ওকে, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? আমি কি ফ্যান বন্ধ করে দিব? একটু বললেন। ম্যাম সমস্যা নেই ম্যাম। আচ্ছা, আমি ফ্যান বন্ধ করে দিচ্ছি। ম্যাম তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে। হ্যাঁ, আবার একটু বলেন আপু। আমি বলছি যে তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে। হ্যাঁ, এখন যাদের দেখতেছি তারা সবাই হইতে পারবে। মানে একটা কোম্পানি তো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ দিবে, তখন সে কোথায় কোথায় খুঁজতে পারবে? সে বিজনেস লিডারদের মধ্যে খুঁজতে পারবে, কর্পোরেট লিডারদের মধ্যে পারবে, আবার ফর্মাল গভর্নমেন্ট অফিসিয়াল বা অথবা রেগুলেটরি বডির ওদের মধ্যে পারবে। আবার বলছি ইউনিভার্সিটি টিচাররাও কি হতে পারবে? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে। কিন্তু শর্ত কি? সব ডিপার্টমেন্টের টিচার কিন্তু হতে পারবে না। ইকোনমিক্স, কমার্স, বিজনেস স্টাডিজ অথবা ল, এই চারটা ব্যাকগ্রাউন্ডের ইউনিভার্সিটি টিচারই কি হতে পারবে? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে। এখন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? কিছু না বুঝলে প্লিজ বলবেন। আচ্ছা, কেউ একজনের বোধহয় মিউট করতে হবে, একটু সাউন্ড আসতেছে। পড়ুয়া। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এরপরে আসছি আমরা প্রফেশনাল। এখানে বলছে প্রফেশনাল কারা হইতে পারে? যে প্রফেশনাল হু ইজ সে এখন আছে অথবা ছিল, কি ছিল? একজন অ্যাডভোকেট। এখন অ্যাডভোকেট তো আপনার বহু রকমের অ্যাডভোকেট আছে না? গায়ে কালো কোট জড়াইলেই তো অ্যাডভোকেট। তো সব অ্যাডভোকেটকে কিন্তু কি করে নাই, এলিজিবল মনে করে নাই। তাদেরকেই বলা হয়েছে যে অ্যাটলিস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে প্র্যাকটিস করছে, এরকম একজনকেই কি বলা হয়েছে? উনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে। অথবা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কি হতে পারবে? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে। অথবা একজন কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট কি হতে পারবে? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে। অথবা চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট, অথবা চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট, অথবা
certified public accountant or chartered management accountant or chartered secretary or equivalent qualification. বা ধরেন কোনো একটা বাইরের ডিগ্রিকে যদি বাংলাদেশে কি করা হয়, এই সিএ, সিএফএ, সিএমএ এগুলোর ইকুইভ্যালেন্ট মনে করা হয়, অ্যাপ্রুভাল দেওয়া হয়, তাহলে তারাও হতে পারবে। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে। এই 5 টাইপের মানুষের যে কোনো একজনই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে। এরপরে প্রথমে তো ছিল এ, 3-এর এ, তারপর 3-এর বিতে সবার 5 জনের কথা বললাম। 3-এর সিতে বলছে যে এই উপরের সবাই হতে পারবে, বাট তাদের কি থাকতে হবে, অ্যাটলিস্ট 10 ইয়ার এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স থাকতে হবে কোন জায়গায়, যে উপরে যেই বলছি যে বিজনেস লিডার, সে তো একটা বিজনেস থেকে আসবে, মানে তার 10 বছরের অভিজ্ঞতা থাকবে বিজনেস চালানোর, হ্যাঁ, কর্পোরেট লিডারের। গভর্নমেন্ট অফিসিয়াল তো চাকরিতে ছিল, ইউনিভার্সিটি টিচারও ছিল, সি এর মতো ছিল, সিএম এর মতো, মানে সবারই কি করতে হবে, 10 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপরে বলছে যে মনে করেন যে একটা কোম্পানি তো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর খুঁজতেছে, খুঁজতে পাইলো, মোটামুটি সবই পাইলো, বাট কোনো একটা জায়গায় কি হলো, একটুখানি ছুটে গেল। যেমন 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স নাই, 9 বছর আছে, কোনো জায়গায় একটু কোয়ালিফিকেশনটা কমে গেল, তখন তারা কি করবে, তারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে অ্যাপ্লিকেশন করবে যে আমরা অমুককে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিতে চাই, বাট তার কোয়ালিফিকেশন অথবা এক্সপিরিয়েন্সটা একটু শর্টেজ আছে, সো এটাকে একটু রিল্যাক্স করে বা একটু এক্সামিশন বলে না, একটু এক্সাম দিয়ে অ্যাপ্রুভাল দেওয়া হোক। তাই এটাকে কমিশন কি করে, কমিশন যদি মনে করে যে হ্যাঁ উনি এলিজেবল, একটুখানি সমস্যা থাকলে অসুবিধা নাই, তখন কমিশন যদি অ্যাপ্রুভাল দেয় তাহলে উনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এরপরে বলছে আজকে একটু তাড়াতাড়ি আগাই, হ্যাঁ, আমরা আর 1 ঘন্টা আছি, একবারে 5:15 ছুটি দিব ইনশাল্লাহ, তারপরে সবাই আসর নামাজ পড়বেন। জি ম্যাম। আচ্ছা, এরপরে বলছে এই যে কোম্পানির তো চেয়ারম্যান একটা পজিশন থাকে, আপনারা জানেন, বোর্ড অফ ডিরেক্টরে একজনকে চেয়ারম্যান বানানো হয় না, জি আরেকজনকে তো ম্যানেজিং ডিরেক্টর অথবা সিইও বলে। তো বলছে এই 2 জন ব্যক্তি কখনো কি হতে পারবে না, মানে 2টা রোলই একই ব্যক্তি চালাইতে পারবে না, মানে চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর এক লোক হইতে পারবে না, তাহলে তো সে অনেক পাওয়ারফুল হয়ে যায়। তো চেয়ারম্যান আলাদা একজন লোক হবে, ম্যানেজিং ডিরেক্টর আলাদা একজন ব্যক্তি হবে। আচ্ছা, এরপরে বলছে একটা লিস্টেড কোম্পানির এমডি অথবা সিইও অন্য একটা লিস্টেড কোম্পানিতে সেম পজিশনে যাইতে পারবে না, মানে একই লোক কখনোই 2টা কোম্পানির সিইও অথবা এমডি একসঙ্গে হতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, তারপরে চেয়ারপারসন কিভাবে ঠিক হবে, বোর্ড অফ ডিরেক্টরদের মধ্য থেকে একটা ইলেকশনের মাধ্যমে চেয়ারপারসন ঠিক হবে। আমরা তো ইলেক্টেড আর সিলেক্টেড এর ডিফারেন্স বুঝি? ম্যাম একটু বললে ভালো হতো। ইলেক্টেড মানে কি, ধরেন আমরা 10 জন বোর্ড অফ ডিরেক্টর, এর মধ্য থেকে 3 জন বললো আমি চেয়ারম্যান হতে চাই, তখন 3 জনকে সবাই কি করবে, ভোট দিবে, ইলেক্টেড হলো একজন। আর সিলেক্টেড কি হলো, ধরেন আব্দুল হালিম ভাই ক্লাসে ঢুকে বলে দিল এই যে অমুক সালাউদ্দিন সাহেব আপনি হবেন এখন থেকে ক্লাসের রিপ্রেজেন্টেটিভ, তাহলে আর ইলেকশন হলো না, কি হলো, সিলেক্টেড। তো চেয়ারপারসন কিভাবে ঠিক হবে, বোর্ড অফ ডিরেক্টরদের নিজেদের মধ্য থেকে ইলেক্টেড হবে। বুঝতে পারছেন? যিনি বললে ভালো হয়। জি ম্যাম। এরপরে বলছে এই চেয়ারপারসনের রোল রেসপন্সিবিলিটি কি, ম্যানেজিং ডিরেক্টরের রোলস রেসপন্সিবিলিটি কি, এগুলো ক্লিয়ারলি বলা থাকবে, কারণ এটা তো কোম্পানির ব্যাপার, এগুলো সব ক্লিয়ারলি লিখিত থাকবে, ডিফাইন করা থাকবে এবং
লিখিত থাকবে। আচ্ছা, এরপরে আমরা একটু পরে দেখব যে কোম্পানির কি হইতে হয়, মিটিং হইতে হয় না? আমরা একটা মিটিং এর নাম জানি না সবাই, এজিএম, জি ম্যাম। অ্যানুয়াল জেনারেল জেনারেল মিটিং। মিটিং। হ্যাঁ, তো এরকম কোম্পানির তো কয়েকটা মিটিং হইতে হয় বাধ্যতামূলক, বিভিন্ন ধরনের মিটিং আছে। তো সেই মিনিমাম মিটিং, 4টা ম্যাডাম, হ্যাঁ মিনিমাম মেবি 4টা। 4টা, হ্যাঁ ওটা সামনে পড়বো দেখে একবারে বলবো। তো মিটিং গুলোতে যদি কখনো চেয়ারপারসন কি থাকে, অ্যাবসেন্স থাকে, যে এই মিটিং এ আজকে চেয়ারপারসন নাই, হতে পারে উনি দেশের বাইরে আছে, উনি অসুস্থ আছে, হুম, তো তখন অন্যান্যরা যারা থাকবে সেই মিটিং এ প্রেজেন্ট, তারা কি করবে, ওই মিটিং এর জন্য নিজেদের মধ্য থেকে আবার একজনকে কি করবে, ইলেক্ট করবে। ধরেন আজকে 10 জন নাই, 9 জন আছে, তাহলে ওই সেদিনের পার্টিকুলার মিটিং এর জন্য 9 জনের মধ্য থেকে আবার ভোট দিয়ে ঠিক করবে একজনকে, দিয়ে ঠিক হবে যে উনি শুধুমাত্র ওই দিনের মিটিং এর জন্য চেয়ারপারসন হিসাবে কি করবে, দায়িত্ব পালন করবে। কারণ একটা মিটিং তো একজনকে দিয়ে চেয়ার হতে হয়, মানে শুরু হতে হয়, পরিচালনা করতে হয়। আচ্ছা, আর যে আসল চেয়ারম্যান, মানে যিনি বোর্ডের চেয়ারম্যান বা কোম্পানির চেয়ারম্যান, যিনি অ্যাবসেন্ট আছেন, তার অ্যাবসেন্ট থাকার রিজনটা মিটিং হলে কি মিটিং ম্যানার্স হয় না? জি এটা তো ম্যাম। আমরা জানি, মিটিং ম্যানার্স এর কথা তো আমরা শুনছি, জি ম্যাম। যারা সায়েন্সে আছেন তারাও শুনেন। কোম্পানিতে কোনো মিটিং হলে সেটা অবশ্যই মিটিং এ কি আলোচনা হলো কি হলো সবকিছু কি থাকে, লিখিত থাকে। তাহলে রেগুলার চেয়ারপারসন যে আজকে অ্যাবসেন্ট ছিলেন সেই রিজনটাও লিখিত থাকতে হবে ওই মিটিং এর মাইনার্সে। আচ্ছা, এরপরে সেকশনটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, আপনারা যখন পরে পড়বেন তখন একটা কি বলছি, একটা ভালো কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট নামায়া মিলাই পড়বেন। আচ্ছা, এখানে কি বলছে, ডিরেক্টরের রিপোর্ট টু দা শেয়ার হোল্ডার। যারা ব্যবসা পরিচালনা করে তারা শেয়ার হোল্ডারদেরকে কি বলতে চাচ্ছে, সেটাই তো। আর আচ্ছা, তো আপনারা অ্যানুয়াল রিপোর্ট খুললে দেখবেন কি এর বাণী আছে, চেয়ারম্যানের বাণী আছে, এমডির বাণী আছে। তো ওটুকের মধ্যেই আপনারা শুধু এই পয়েন্টগুলো খুঁজবেন না, পুরা অ্যানুয়াল রিপোর্টের মধ্যেই এখন যে পয়েন্টগুলো আছে, পুরো অ্যানুয়াল রিপোর্টটাই তো কাদের জন্য বানানো হয়, শেয়ার হোল্ডারদের জন্য। তাহলে পুরো অ্যানুয়াল রিপোর্টেই আপনারা এই যে এখন আমরা কতগুলো পয়েন্ট পড়ব, কয়টা, 20, 25, 26, 27, এই যে 27টা পয়েন্ট আমরা পড়বো, এই 27টা পয়েন্টটা আপনারা শুধু ডিরেক্টরের স্টেটমেন্টেই পাবেন না, পুরো অ্যানুয়াল রিপোর্টেরই কোথাও না কোথাও পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এবং এটা পড়ার সময় অবশ্যই অ্যানুয়াল রিপোর্ট নিয়ে বসে পড়বেন, নাহলে বোরিং লাগবে আর খুঁজে পাবেন না কিছু, মনে থাকবে না। আর একবার যদি মিলায় দেখে পড়তে পারেন সারা জীবন মনে রাখবেন, কথা দিলাম। আর যদি খুব বোর লাগে নিজেরা পড়তে, 2-3 জন মিলে বসে পড়বেন, 4-5 জনে পড়তে যাবেন না, 2-3 জন, হায়েস্ট গ্রুপ স্টাডি করবেন 2-3 জন। ওকে, তো বলছে Board of the company shall include the following additional statements or disclosures in the director's report prepared under Section 184 of Companies Act 1994. Companies Act 1994 এ কি বলে দিছে, যে এই ফলোইং এডিশনাল স্টেটমেন্ট গুলো অথবা ডিসক্লোজার গুলো ডিরেক্টর রিপোর্টের আন্ডারে থাকবে। তো আপনারা যখন কোম্পানি ল পড়বেন তখন দেখবেন যে এগুলোকে রাখতে বলা হয়েছে। তো সেটা আমি বললাম যে শুধু যে ডিরেক্টরের একটা বাণী আছে শুধু সেটুকুই লিমিটেড থাকবেন না, পুরাটার মধ্যেই খুঁজে দেখবেন। কি থাকে, যে এই কোম্পানিটা কোন ইন্ডাস্ট্রিতে ব্যবসা করতেছে, সেই ইন্ডাস্ট্রির আউটলুকটা কেমন, এখানে কত হাজার কোটি টাকা টার্নওভার হয়, জিডিপিতে এই ইন্ডাস্ট্রির ভূমিকা কি, ইকোনমিতে এই কোম্পানির এই ইন্ডাস্ট্রির ভূমিকা কি, এই এই ইন্ডাস্ট্রি থেকে গভর্নমেন্ট কত টাকা ট্যাক্স পায়, ভ্যাট পায়, এবং এই ইন্ডাস্ট্রির
পসিবল ফিউচার ডেভেলপমেন্ট কি। এখন মনে করেন একটা কোম্পানিতে কেউ যদি ইনভেস্ট করে, সে কি জন্য ইনভেস্ট করবে বলেন তো? যাতে এখান থেকে কোনো ধরনের রিটার্ন পায়, তাই না? হয় ডিভিডেন্ড পাবে, অথবা শেয়ারের দাম বাড়লে বিক্রি করে ক্যাপিটাল গেইন পাবে। কোনো না কোনো রিটার্ন পাওয়ার জন্যই তো কোম্পানিতে মানুষ শেয়ার কিনে বা ইনভেস্ট করে। তাহলে যেই ইন্ডাস্ট্রিটাতে এই কোম্পানিটা আছে, সেই ইন্ডাস্ট্রির যদি ফিউচারের কোনো পসিবল সুযোগ না থাকে ভালো করার, এক্সপান্ড করার, তাহলে কি মানুষ ইনভেস্ট করবে? সে তো না ইনভেস্ট করতে ম্যাম। চায়। তো এখন বর্তমান ইন্ডাস্ট্রির কি অবস্থা এবং ইন্ডাস্ট্রির ফিউচার আর কোথায় কোথায় ইন্ডাস্ট্রিটা বাড়ার সুযোগ আছে, সেটাকেও বলে দিতে হবে। এরপরে কোম্পানির সেগমেন্ট ওয়াইজ অথবা প্রোডাক্ট ওয়াইজ পারফরমেন্স দিতে হবে। আমি পয়েন্টগুলো পড়ে যাচ্ছি, যেখানে যার সমস্যা, যেই পয়েন্টটাই যেই বুঝবেন না সাথে সাথে বলবেন। সেগমেন্ট ওয়াইজ বলতে কি বোঝাচ্ছে? ওকে, সেগমেন্ট ওয়াইজ বলতে বোঝাচ্ছে, যেমন ধরেন আমরা জিওগ্রাফিক্যাল লোকেশন বেইজে কোম্পানিটা ব্যবসা আছে, ঢাকায় আছে, চিটাগং এ আছে, বরিশালে আছে, হ্যাঁ, তাহলে এই লোকেশন ওয়াইজ একটা সেগমেন্ট হতে পারে। তারপরে একটা কোম্পানির মনে করেন, ওই যে ধরেন আমরা যদি গার্মেন্টসে যাই, হ্যাঁ, এক জায়গায় কি হচ্ছে, ডাইং একটা সেগমেন্ট হতে পারে, নিটিং একটা সেগমেন্ট হতে পারে, টেক্সটাইল একটা সেগমেন্ট হতে পারে, এভাবে সেগমেন্ট হতে পারে, এই কোম্পানি যেভাবে বানায়। মানে তাহলে লোকেশন ওয়াইজ হতে পারে, জব ওয়াইজ হতে পারে, ডিপার্টমেন্ট ওয়াইজ হতে পারে, আরেকটা হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ পারফরমেন্স। এগুলোকে রিপোর্ট আকারে দিতে হবে। ঠিক আছে? জি মিস। আচ্ছা, এরপরে 3 নম্বরে কি বলছে, রিস্ক অ্যান্ড কনসার্নস ইনক্লুডিং ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল রিস্ক ফ্যাক্টর। এখন বলেন, রিস্ক ছাড়া কি আছে দুনিয়ায় চলা যাবে? আমরা কি বাসায় বসেও বলতে পারবো যে আমরা রিস্ক ফ্রি আছি, মরবো না? না ম্যাম। তা তো বলা না যাবে না। ম্যাম। তো বিজনেসেও এরকম রিস্ক থাকবে, বিভিন্ন ধরনের রিস্ক থাকবে, বিভিন্ন ধরনের কনসার্ন থাকবে, সেটা ইন্টারনাল যেমন থাকবে, এক্সটার্নালও থাকবে। তাহলে আমার বিজনেসের জন্য কি কি ইন্টারনাল এবং এক্সটার্নাল রিস্ক আছে, কি কি থ্রেট আছে, যে আমি সাস্টেনেবিলিটি তো আমরা বুঝি, তাই না, যে আমি অনাদিকাল পর্যন্ত কি করব, সাস্টেইন করব। তো আমার সাস্টেনেবিলিটির এগেনস্টে কি কি থ্রেট আছে, আমার বিজনেসের কি কি নেগেটিভ ইম্প্যাক্ট আছে এনভায়রনমেন্টে, এগুলো আমাকে কি করতে হবে, স্পেসিফাই করতে হবে। বলে দিতে হবে যে আমি এগুলো জানি। মানে স্বীকার করতে হবে, কোনো ধ্যানাই বানাইতে যাওয়া যাবে না। এবং আমরা পরে দেখব যে রিস্ক নিয়েও কিন্তু আপনার বড় বড় মানে অনেক পেজের অনেক সেগমেন্টে অ্যানুয়াল রিপোর্টে লেখা থাকে যে আমার তো শুধু রিস্ক জানলেই হবে না, রিস্ক মিনিমাইজ করার জন্য আমরা কি করি। যেমন আগুন লাগতে পারে একটা রিস্ক, এটার এগেনস্টে আমরা কি করি, ফায়ার এক্সটিংগুইশার লাগাই, ফায়ার ইন্স্যুরেন্স করি। তাই না? তো আমাদের শুধু আমি শুধু বললাম হ্যাঁ আমি জানি আমি খুব রিস্কি বিজনেস করি, হ্যাঁ আমি জানি আমার ইন্ডাস্ট্রির জন্য, আমার ব্যবসার জন্য পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে, হুম, এই ময়লা পানি সব বুড়িগঙ্গায় ঢেলে দিই, বুড়িগঙ্গা মরে গেছে, হ্যাঁ আমি জানি, এটা বললে কিন্তু হবে না। এই রিস্ক মিনিমাইজ করার জন্য আমি কি করতেছি সেটাও আমাকে বলে দিতে হবে। আচ্ছা, তো আমি একটা জিনিসের এগেনস্টে অ্যাকশন নিব কখন, যখন আমি নিজে এটা মানবো। সো এখানে আগে আমাকে মানার কথা বলা হয়েছে যে আমি জানি এগুলো আমার রিস্ক ফ্যাক্টর, এই আমার নেগেটিভ ইম্প্যাক্ট আছে, এই আমার থ্রেট আছে। আপনি যখন জানবেন তখন আপনি কিছু কি করতে পারবেন, ডিসিশন নিতে পারবেন। তো এইখান থেকে আপনাদের একটা লেসন দেই, ক্লায়েন্টে যাই জানবেন, যাই আপনার কাছে রিস্কি মনে হবে, সবই কিন্তু আপনার সিনিয়রকে জানাবেন। অনেক সময় সিনিয়ররা কি করে, আর এটা কোনো ব্যাপার না বলে দেখা যায় আর পার্টনারকে জানায় না, কিন্তু সবকিছু পার্টনারকে জানাবেন। হ্যাঁ, এমন হইতে পারে না যে আপনি মনে করতেছেন জিনিসটা রিস্কি না, আসলে রিস্কি, কারণ আপনাদের তো সেই লেভেলের আন্ডারস্ট্যান্ডিং বা এক্সপিরিয়েন্স এখনো হয় নাই, তাই না? সো
আমি একটা সিলি ব্যাপার উপর ম্যানেজারকে জানাবো বা পার্টনারকে জানাবো, এইটা না। আমার কাছে যেইটাই আমার মনে হবে আমার বিদ্যা বুদ্ধিতে এটা আমার কাছে রিস্কি ব্যাপার, বা এটা আমার কাছে মনে হয়েছে কোম্পানির একটা অবজারভেশন, বা এটা একটা ভুল, সেটা আপনাকে কি করতে হবে? চাকরি করেন বা ফার্মে থাকেন বা যাই করেন, চাকরিতে থাকলেও আপনার বসকে সবকিছু জানাবেন। এরপরে উনি ডিসিশন নিবে উনি কি এই রিস্কটাকে অ্যাডপ্ট করবে, নাকি রিস্কটাকে মিনিমাইজ করবে, নাকি রিস্কটাকে নিয়েই চলবে, কি করবে, এটা ওনার উপরে ছেড়ে দেওয়া। ঠিক আছে? কখনো নিজের কোর্টে বল রেখা দিবেন না যে স্যার আমি তো ভাবছিলাম, এইটা কোনো ব্যাপার না। এরকম যাতে না হয়, এরকম করে কিন্তু পরে চাকরি বাকরি সব চলে যাবে। আচ্ছা, এরপরে বলছে কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট মার্জিন, নেট প্রফিট মার্জিন, যে ধরেন ম্যানুফ্যাকচারিং কোম্পানি যাদের জন্য অ্যাপ্লিকেবল, এগুলো নিয়ে একটা কি থাকবে? ডিসকাশন থাকবে যে আমরা ভালো করতেছি না আমরা খারাপ করতেছি, আমরা কি করতেছি, বা কেন খারাপ হলো, কেন ভালো হলো। এরপরে কোম্পানিতে যদি কোনো এক্সট্রাঅর্ডিনারি গেইন অথবা লস থাকে, যেমন একটা জমি বেচলো, সেটা তো আর প্রত্যেক বছর বছর হবে না, তাই না? সো এক্সট্রাঅর্ডিনারি গেইন অথবা লসের কারণে যদি ইপিএস এ একটা বড় ইম্প্যাক্ট পড়ে, তাহলে সেটা বলে দিতে হবে। এরপরে রিলেটেড পার্টি ট্রানজাকশন নিয়ে ডিটেইল ডিসকাশন দিতে হবে। আমরা রিলেটেড পার্টি ট্রানজাকশন কি বুঝি? না ম্যাম, একটু বলেন। আমরা রিলেটেড পার্টি কি কতদিন আমরা দেখছি যে একটা প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি, আজান একটা মিনিট, ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। আজান দিচ্ছে, একটু ওয়েট করেন। আচ্ছা, রিলেটেড পার্টি হলো যে সাবসিডিয়ারি কোম্পানি, প্যারেন্ট কোম্পানি, অ্যাসোসিয়েটেড কোম্পানি, তারপরে সিস্টার কনসার্ন, এরা কি একজন একজনের সাথে রিলেটেড না? জি ম্যাম।
তো রিলেটেড পার্টির মধ্যে যেই ট্রানজেকশন গুলো হবে সেগুলো কিন্তু বেশি রিস্কি, বা সেখানে বেশি লুকোচুরির সুযোগ থাকে, কারণ নিজেদের মধ্যেই তো হচ্ছে। ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং করাটা খুব ইজি না বাইরের কোনো কোম্পানির চাইতে। জি ম্যাম। রিলেটেড জি পার্টি ম্যাম। গুলো জন্য আলাদা করে কি দিতে হবে, আপনারা দেখবেন যে অ্যানুয়াল রিপোর্টের নোটস এর মধ্যে, নোটস টু দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস থাকে না, সেখানে দেখবেন যে একটা স্টেটমেন্ট থাকে, সেখানে কত টাকা রিলেটেড পার্টি ট্রানজেকশন, নেচারটা কি, সাবসিডিয়ারি, প্যারেন্ট নাকি সিস্টার কনসার্ন নাকি সেই রিলেটেড পার্টি, নেচার অফ ট্রানজেকশন কি আমি পারচেজ করছি না আমি সেল করছি নাকি আমি লোন নিছি, এবং কোন বেসিসে এই ট্রানজেকশনটা হয়েছে, বেসিস অফ ট্রানজেকশন অফ অল রিলেটেড পার্টি ট্রানজেকশন, এগুলো নিয়ে একটা কি করতে হবে, একটা স্টেটমেন্ট অ্যানুয়াল রিপোর্টের মধ্যে থাকতে হবে। আচ্ছা, এরপরে আমরা তো জানি যে লিস্টেড কোম্পানিগুলো শেয়ার মার্কেট থেকে টাকা তুলে নাকি টাকা দেয়, লিস্টেড কোম্পানিগুলো শেয়ার মার্কেট থেকে নেয়। টাকা তুলে। এখন টাকা তোলার আগে তো ওরা অনেক কিছু বলে না, এই টাকা দিয়ে এই করব সেই করব, লোন পরিশোধ করব, কোম্পানি এক্সপান্ড করব, ফ্যাক্টরি বাড়াবো, এরকম অনেক কিছু বলে না। তো জি এইখানে ওরা একটা স্টেটমেন্ট দিবে যে ওরা যে আইপিও থেকে মানে ইনিশিয়াল পাবলিক অফারিং, পাবলিক ইস্যুর মাধ্যমে যে টাকা তুললো শেয়ার মার্কেট থেকে, পাবলিক ইস্যু, রাইট ইস্যুটা আমরা আরো ডিটেলসে পড়বো চ্যাপ্টার 7 যখন পড়বো। তো পাবলিক ইস্যুর মাধ্যমে টাকা তুললো, রাইট ইস্যুর মাধ্যমে টাকা তুললো, বা আদার ইনস্ট্রুমেন্ট, আমাদের মার্কেটে তো বন্ড আছে না, কেউ বন্ড বিক্রি হ্যাঁ। করে টাকা তুললো। তো যেই মাধ্যমেই পাবলিক থেকে টাকা তুলুক না কেন, সেই টাকাটা ইউটিলাইজ হয়েছে কোন কোন জায়গায়, সেটাকে একটা স্টেটমেন্টের মধ্যে দিতে হবে। এবং মনে রাখবেন এই যে একটা স্টেটমেন্ট যে আইপিও টাকা কোথায় কোথায় ইউজ হয়েছে, ইউটিলাইজ হয়েছে, এই স্টেটমেন্টটা কিন্তু আবার একজন অডিটর কি করে দিবে, সাইন করে দিবে। তাহলে অ্যানুয়াল রিপোর্টে তিনজনের সাইন থাকবে, এক হচ্ছে আমরা যারা স্ট্যাচুটরি অডিট করি, আরেকটা কি এই যে কর্পোরেট গভর্নেন্স নোটিফিকেশন গুলো ঠিক আছে নাকি এটা একজন করবে, আর পাবলিকের টাকা তুলে কোন জায়গায় খরচ করছে, ইউটিলাইজ করছে সেটা স্টেটমেন্টটা আরেকজন দেখে দিবে। এই তিনজন কখনোই একই একই ফার্ম বা একই ব্যক্তি হবে না, তিনজন মানে তিনটা দায়িত্ব তিনজন এন্টিটির উপর থাকবে, তিনজন ডিফারেন্ট পারসন মেইনটেইন করবে। তিনজন ডিফারেন্ট পার্সন। বুঝছেন, মুখ দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ডটাও বেরোইতেছে না, আল্লাহ কি হবে, আজকে আসলে খুবই টায়ার্ড লাগতেছে। একটু আগে ট্রাভেল করে আসছেন এই জন্য maybe। আজকে তো দৌড়াইতে দৌড়াইতে, ইউজুয়ালি আমি ছেলেদের বগিতে উঠি না, আজকে যদি ওইটা মিস করতাম তাহলে আরো 10 মিনিট পরে ক্লাস শুরু হইতো। অবশ্য ফাঁকা ছিল, আলহামদুলিল্লাহ ফাঁকা পায়ে উঠে গেছি, দৌড়াইতে দৌড়াইতে আসছি। আচ্ছা, এরপরে বলছে আপনারা যদি পত্রিকা পড়েন কি দেখবেন যে শেয়ার মার্কেটে আসার পর অনেক কোম্পানি কি হয়েছে, খুব খারাপ পারফরমেন্স দেখাচ্ছে। শেয়ার মার্কেটে তো ভালো কোম্পানি না হলে আসার সুযোগ নাই, সুযোগ আছে? না ম্যাম। আপনাদের কি মনে হয় তারা পাবলিকের টাকা নিয়ে চলবে? তাহলে যদি খারাপ কোম্পানিকে গভর্নমেন্ট যদি ঢুকতে দেয় তাহলে তো পাবলিকের টাকা নিয়ে কই চলে যাবে। ওই যে কিছুদিন পর পর দেখা যায় না যে গ্রামে টামে বা মফস্বলের শহরে দেখা যায় না যে হঠাৎ করে ডেস্টিনির মতন চলে যাবে ম্যাডাম। হ্যাঁ টাকা আইসা দেখে যে সাইনবোর্ডও নাই, ইয়েও নাই, কোটি কোটি টাকার ফান্ড তুলে ফেলছে। তো এই জন্য নামে আছে বাট এক্সিস্ট করে না। হ্যাঁ, তো এই জন্য যারা শেয়ার মার্কেট থেকে টাকা তুলবে কোম্পানিগুলোকে অবশ্যই ওয়েল এস্টাবলিশড হতে হবে, তাই না, প্রফিটেবল হতে হবে, কারণ তারা পাবলিকের টাকা নিয়ে কাজ করবে। এই টাকা নিয়ে চলে গেলে তো পাবলিক দেখেন অনেকে শেয়ার মার্কেটের কারণে সুইসাইডও করে। তো কিন্তু জি ম্যাম। খুবই আনফরচুনেটলি আমাদের পত্রিকাতে দেখা যায় কি যে এরকম আইপিও থেকে টাকা নিছে এই কোম্পানিগুলোর অবস্থা কি খুবই খারাপ, কারো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, কেউ লসে চলতেছে, কারো হিউজ লোন,
তাহলে বলছে যে কোনো কোম্পানির যদি পাবলিকের থেকে আইপিও মাধ্যমে বা রাইট শেয়ারের মাধ্যমে টাকা উঠানোর পরে যদি তাদের ফিনান্সিয়াল রেজাল্ট কি হয়, ডিটোরিয়েট করে, তাহলে তার কি দিতে হবে, এক্সপ্লেনেশন দিতে হবে যে তোমার কোম্পানিতে এতদিন খুব প্রফিটে চলতেছিল, আইপিওতে আসার পরে কি হয়েছে যে তোমার রেজাল্ট খারাপ হয়েছে, ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হয়ে গেছে। আচ্ছা, এরপর আরেকটা কি বলছে যে একটা এক্সপ্লেনেশন দিতে হবে যদি সিগনিফিক্যান্ট ভেরিয়েন্স থাকে বিটুইন কোয়ার্টারলি ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যান্ড অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আচ্ছা, বলেন তো আমরা অডিটররা কবে যাই অডিট করতে? ঘটনা ঘটার পরে না আগে? পরে পরে ম্যাম। পরে। ঘটনা এবং 1 বছর ঘটার পরে। ঘটনা ঘটার 1 বছর পরে কিন্তু যাই, তাই না? কিন্তু জি ম্যাম। আপনারা যদি জি ম্যাম। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে যান বা পেপারে দেখবেন প্রায় প্রাইস সেনসিটিভ ইনফরমেশন আসে ছোট করে, পিএসআই বলে। তো একটা কোম্পানি তো বছরে কয়টা কোয়ার্টার? আমাদের 3 মাসে একটা কোয়ার্টার হলে বছরে 4টা কোয়ার্টার। প্রত্যেক কোয়ার্টারে কি করে? তার ফিনান্সিয়াল স্টেটমেন্ট ওয়েবসাইটে পাবলিশ করে, পেপারে দেয়। হ্যাঁ, প্রাইস সেনসিটিভ ইনফরমেশন পিএসআই নামে পেপারে দেয় যে গত বছরে একই কোয়ার্টারের কি অবস্থা ছিল, এখন কি, এরকম করে দেয়। তো এখন আমরা কি কোয়ার্টার গুলো অডিট করি? আমরা তো কোয়ার্টারলি গুলো যায় যখন তখন তো অডিট করি না, তখন তো আনঅডিটেড অবস্থায় যায় না, আমরা তো একদম বছরের শেষে যেয়ে করি, ঠিক নাকি? জি ম্যাম। তো এখন একটা কোম্পানির যদি প্রথম কোয়ার্টারে ইপিএস আসে 2 টাকা, আমি ধরে নিব কি বছর শেষে 8 টাকা বা 7.5 টাকার কাছাকাছি আসবে নর্মাল, জি প্রত্যেক কোয়ার্টারে 2 টাকা 2 টাকা করে। আবার সেকেন্ড কোয়ার্টারেও 2 টাকা আসলো, থার্ড কোয়ার্টারেও 1 টাকা 80 পয়সা আসলো। ফোর্থ কোয়ার্টারে যদি যে দেখেন -2 টাকা আসছে, তাহলে এটা কি খুব আনইউজুয়াল না? জি কারণ আমার 3 কোয়ার্টার পর্যন্ত তো 5 টাকা 80 পয়সা হয়ে গেছে, এখন আবার নেগেটিভ 2 টাকা মানে কি? তাহলে ওই 5 টাকা 80-র এটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তাহলে আইসা অডিটর খুবই অ্যাডজাস্টমেন্ট দিছে। তাহলে এইরকম যদি সিগনিফিক্যান্ট ভেরিয়েন্স থাকে, কারণ ওই কোয়ার্টারলি রেজাল্টে কি হয়েছে, কোয়ার্টারলি রেজাল্ট দেখে দেখে অনেকে তো ইনভেস্ট করছে না শেয়ারে, এবং যারা ইনফরমেশন গুলো ছড়াইছে বা এই যেভাবে ফেক কোয়ার্টারলি ইনফরমেশন দিছে, তারা তো জানে যে ফাইনালে যায় কি থাকবে না, এত ইপিএস থাকবে না, তারা কিন্তু ঠিকই অ্যানুয়ালের মানে ডিক্লারেশনের আগে শেয়ার বিক্রি করে বের হয়ে যাবে। কিন্তু যারা এই কোয়ার্টারলি রেজাল্ট দেখে দেখে ইনভেস্ট করছে তারা কিন্তু খাবে ধরা। তারা যদি ভিতরের খবর আর না জানে, তারা যখন অ্যানুয়ালটা পাবলিশ হবে তখন দেখবে যে হায় হায় নেগেটিভ রেজাল্ট হয়েছে, বা যত টাকা আসার কথা ছিল তত তো হয় নাই, 8 টাকা হওয়ার কথা ছিল হয়েছে যে আবার 5 টাকা, বা একদম নেগেটিভ চলে আসলে খুবই আনইউজুয়াল, সিগনিফিক্যান্ট ভেরি করতেছে, তাহলে ওইটার এক্সপ্লেনেশন অবশ্যই অ্যানুয়াল রিপোর্টে থাকবে। লাকি আমরা প্রথম দিন যেই চ্যাপ্টারটা পড়তেছিলাম সেইটাই, চ্যাপ্টার 10। ওকে, তারপরে বলতেছে যে ডিরেক্টরদেরকে কত রেমুনারেশন দেওয়া হয় বা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকেও কি দেওয়া হয়, সেটা একটা স্টেটমেন্ট থাকবে। তো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে তো আর রেমুনারেশন দেয় না, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হচ্ছে মিটিং এ যে থাকে, মিটিং গুলো হোল্ড করে, মিটিং এর প্রেজেন্টের জন্য একটা অনারিয়াম দেওয়া হয়, ঠিক আছে? এরপরে বলছে এই কথাটা দেখবেন আমরা অডিট রিপোর্টে বলব। কি হইলো? আচ্ছা, কাইন্ডলি ম্যাম একে একটু মিউট করা যায়? মিউট করার দায়িত্বে তো 2 জন হোস্ট আছে, একজন আজাদ, একজন রুবেল ইসলাম, ওনাদের কাজ হচ্ছে মিউট করা। আচ্ছা, এরপরে বলছে আমরা দেখবেন অডিট অপিনিয়নে বলি যে যে কি এই ফিনান্সিয়াল স্টেটমেন্টসটা প্রেজেন্ট ফেয়ারলি ইটস স্টেট অফ অ্যাফেয়ার্স, রেজাল্ট অফ ইটস অপারেশনস,
ক্যাশ ফ্লোজ অ্যান্ড চেঞ্জেস ইন ইকুইটি, এরকম বলি না অডিট অপিনিয়নে? জি ম্যাম। তাহলে এই স্টেটমেন্টটা কে দিবে? কি বলছে? প্রিপেয়ার্ড বাই দা ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট একটা স্টেটমেন্ট দিবে, মানে বোর্ড। বোর্ড একটা স্টেটমেন্ট দিবে কি, যে এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্টসটা আমরা অ্যানুয়াল রিপোর্টে দিচ্ছি সেটা সবকিছু কি আছে, ম্যাটেরিয়ালি ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে প্রপার বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করা হয়। প্রপার বুকস অফ অ্যাকাউন্টস বলতে আমরা কি বুঝি? প্রপার বুকস অফ অ্যাকাউন্টস বলতে আমরা কি বুঝি, কেউ বলবেন? এটা তো আপনারা বুঝেন। ম্যাম আইএস অনুযায়ী আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট মেনটেন করা। না, ম্যাম 6টা যে অ্যাকাউন্ট বুকস আছে ওইগুলো। ম্যাম জেনারেলি যেমন লেজার থাকে, লেজার বুক বিভিন্ন টাইপের এইগুলা। হ্যাঁ হ্যাঁ, একটু জোরে বলেন না, মিনমিন করে বললে সেলস তো ডে হলো না। বুক, পারচেজ ডে বুক, হ্যাঁ, আমার জার্নাল থাকবে, আমার লেজার ক্যাশ থাকবে, বুক, এবং মোট কথা জার্নাল। কি সেগুলোর সাপোর্টিং লাগবে। ইয়েস ম্যাম, ভাউচার গুলো হুম। থাকবে। এরকম অনেক কোম্পানি আছে যে অডিটে গেছে, অডিটে যাওয়ার পরে কি করে, গরম গরম ভাউচার প্রিন্ট করে দেয়, যে একটা লেজার দেয় এক্সেলে বানানো, তারপরে যদি বলে এই ভাউচারটা দেন, সেই ভাউচারটা তখন প্রিন্ট করে দেয়। সেই ভাউচারে কিন্তু নাই কোনো কি নাই। ম্যাম এটা কি সম্ভব? এটা দিয়ে ইচ্ছে করলে ধরে ফেলা যাবে এটা যে হঠাৎ করে তৈরি করেছে? আরে ভাই, এটা সম্ভব। এটা আমি নিজে আমার নিজের চোখে দেখা লিস্টেড কোম্পানি। কি আশ্চর্য, এটা তো একটা ডাকাতি। হ্যাঁ, সে এক বিরাট ইতিহাস। এটা হচ্ছে অন রেকর্ডে বলা যাবে না। আমরা ক্লাস শেষ হলে আপনি যদি সেই পর্যন্ত ধৈর্য রেখে আমার 12টা 14টা ক্লাস করতে পারেন, জি, তখন আমাকে বললেন, তাহলেই সম্ভবের সম্ভব। কাহিনী আপনাদেরকে বলবো। আচ্ছা ম্যাম ইনশাল্লাহ, কোড কিন্তু গুলো বুঝার সফটওয়্যার ওয়াইজ সিস্টেম গুলোতে কে বেশি। বললেন? শরীফুল ইয়েস না ম্যাম। সাইফুল? শরীফুল। কে আমাকে ইয়েস মনে ম্যাম। করায় দিবে? আমি সাইফুল। সাইফুল, ওকে। জি সাইফুল ম্যাম, তাহলে যদি লাস্ট ক্লাস পর্যন্ত থাকেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, তাহলে এই অসম্ভবের কাহিনী আপনাদেরকে বলবো। এখন তো আসলে রেকর্ড হয় দেখে অনেক কিছু বলি না, বাট আমি প্রিভিয়াস মানে জি। প্রিভিয়াস রেকর্ডও অনেক কিছু বলছি। পোলা পাইনা আবার দুষ্টু আছে, ইউটিউবে ছড়ায় দেয়, এই জন্য আমি এখন একটু জি, জি অলরেডি ফেস দিস প্রবলেম ম্যাম, সমস্যা নেই। হ্যাঁ। তো আসলে বাংলাদেশে সবকিছু সম্ভব, হ্যাঁ, বাট এটা যেহেতু আমার নিজেরই অসম্ভবের এক অভিজ্ঞতা দেশ। আছে, আমি আপনাদেরকে বলবো। ঠিক আছে। বাট প্রপার বুকস অফ অ্যাকাউন্টস মানে হচ্ছে আমার ইচ এন্ড এভরি, আমি যে ট্রানজেকশন বলতেছি বা আমি অ্যাকাউন্ট ফর করতেছি, তার জন্য প্রপার সাপোর্টিং থাকবে। হুট করে আমাকে একটা ব্যালেন্স শিট বা একটা পিএনএল একটা বানাই দিল এক্সেলে, তাহলে হবে না। এবং এই স্টেটমেন্টও কে দিবে? এটাও কিন্তু ম্যানেজমেন্টের পক্ষ থেকে স্টেটমেন্টটা আসবে। এই দায়িত্ব কিন্তু কে নিচ্ছে না? প্রাইমারি রেসপন্সিবিলিটি কার? অডিটরের না কিন্তু। ফিনান্সিয়াল স্টেটমেন্টস এর প্রাইমারি রেসপন্সিবিলিটি কার? ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের। ম্যানেজমেন্টের। সো একেবারে সবকিছু যে বলে দেয় যে অডিটর দোষী, একবারে কিন্তু অডিটরের উপরে দেওয়া যাবে না। যাবে না। অডিটরের কাজ অডিটর ঠিক করছে নাকি সেটাও কিন্তু দেখার অনেক ওয়ে আছে, তাই না? আপনার ওয়ার্কিং পেপার ফাইল, আপনার পার্মানেন্ট ফাইল, টেম্পোরারি ফাইল, আপনার কাজ দেখলেই তো বোঝা যাবে যে আপনি আপনার অডিটটুকু ঠিক মতো করছেন নাকি। তো দুজনের দুই হিসাব। আচ্ছা, এরপরে বলছে যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকাউন্টিং পলিসি যদি অ্যাপ্লাই করা হয় কোম্পানিতে, সেটা যে কনসিস্টেন্টলি অ্যাপ্লাই হয়েছে নাকি সেটার একটা স্টেটমেন্ট দিতে হবে। তো আমাদের যেমন অ্যাকাউন্টিং পলিসি থাকে না, কোথায় থাকে বলেন তো? খুব সোজা একটা অ্যাকাউন্টিং পলিসি হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন নিয়ে পলিসি থাকে না? কেউ স্ট্রেইট লাইন ফলো করে, কেউ রিডিউসিং ব্যালেন্স ফলো করে। তো সেই ওই নীল সবুজ হলুদ কালারটা কমন, তো এই জন্য আমি 3টা কালার দিয়ে আবার আরেকটা কালার আনার ট্রাই করতেছি, যাতে আপনারা বোর না হয়ে যান। তো এরকম ডেপ্রিসিয়েশন পলিসি যদি ফলো করা হয়, তো বলছে যে এইটাই ফলো করা হবে, সেটা কি করতে হবে? কনসিস্টেন্টলি অ্যাপ্লাই করতে হবে। তো এইটার একটা গল্প বলি, আমার একটা ঘটনা। কোম্পানিগুলো কি করে, আমি যখন ফার্স্ট ইয়ার, তখন আমি হচ্ছি একটা অডিটে যাই নাই, আমি হচ্ছি একটা ব্যাংকের একটা ব্রাঞ্চে গেছি ইয়ে করতে,
ফিক্সড অ্যাসেটের কাজ করতে। ওরা ম্যানুয়ালি ফিক্সড অ্যাসেট রাখে, আমরা ওটাকে কি করব, সফটওয়্যারে, মানে ফিক্সড অ্যাসেটের সমস্ত কাজ করে টরে সফটওয়্যারে আপলোড করে দিব, মানে সফটওয়্যার জেনারেটেড হয়ে যাবে। তো তো বসছি, তো সেখানে যে লোক আমাকে হেল্প করতে আসছে, তো সে আমাকে বলতেছে যে আচ্ছা ম্যাডাম, ডেপ্রিসিয়েশন রাখার কি দরকার, ধরার কি দরকার? হ্যাঁ, তা আমি অনেকক্ষণ ওনার দিকে তাকাইছিলাম। তা আমি চিন্তা করতেছি যে আল্লাহ, আমি ফার্মে মানে সিএ করতে আসছি, আমি কয় টাকা পাই মাসে, আর এই লোকটা একটা ব্যাংকে চাকরি করে, সে কেমনে বেতন, মানে কেমনে বেতন পায়, কেমনে চাকরি পাইলো? সে বলে ডেপ্রিসিয়েশন কেন দরকার, এটাই সে জানে না, আমাকে জিজ্ঞেস করে। তা আমি তাকে বুঝাইলাম যে ডেপ্রিসিয়েশন কেন দরকার কি, তো সে বুঝে চলে গেছে। তো একটু পরে আমি তাকে ডাকাইছি, তো ডাকায় বলতেছি যে যে ভাই, আপনাদের তো স্ট্রেট লাইন মেথড ফলো করতেন অনেক বছর, তারপরে গত 5 বছর ধরে আপনারা রিডিউসিং ব্যালেন্স ফলো করতেছেন। আমরা তো স্ট্রেট লাইন আর রিডিউসিং এর পার্থক্য জানি, সায়েন্সেররা হয়তো জানেন না। একটা হচ্ছে প্রত্যেক বছরে একই অ্যামাউন্ট ডেপ্রিসিয়েট করা, আর একটা হচ্ছে আস্তে আস্তে ডেপ্রিসিয়েশনের পরিমাণ কমে যাওয়া, রিটেন ডাউন ভ্যালুর উপর করা। তো ওনাকে বললাম যে আপনারা তো স্ট্রেট লাইন ফলো করতেন, তারপরে 5 বছর ধরে রিডিউসিং ব্যালেন্স করতেছিলেন, তো গত বছর ধরে কেন আবার আপনি স্ট্রেট লাইন করতেছেন, মানে আবার চেঞ্জ করছেন? তো তখন বলল, ম্যাডাম শোনেন, আমরা তো স্ট্রেট লাইন মেথড ফলো করতাম, তারপরে আপনার মতোই একজন মহিলা আসছিল, সে আয়সা বলছে স্ট্রেট লাইন করা যাবে না, মানে অডিটর আসছিল, তো অডিটর আয়সা বলছে স্ট্রেট লাইন করা যাবে না, কি করতে হবে, রিডিউসিং ব্যালেন্স করতে হবে। তো সে রিডিউসিং ব্যালেন্স করতেছিল। তা আমি বলছি, আপনাদের কোম্পানির পলিসি, আমি যেহেতু অডিটে নাই, আমার কাছে তো ওদের কোম্পানির পলিসি টলিসি এত ডকুমেন্টস নাই, তাই না, আমি তো গেছি ফিক্সড অ্যাসেটের কাজ করতে। তা আমি বলছি, আপনাদের পলিসি, কোম্পানির পলিসি কি, মানে হেড অফিস থেকে পলিসি কি, সবাই কি করে, হেড অফিসে কি করে, অন্যান্য ব্রাঞ্চে কি করে, তো সে জানে না। তা বললাম আচ্ছা ভালো কথা, তো আপনারা যদি ওই আপার কথা মতো রিডিউসিং ব্যালেন্স করতেছিলেন, তা আপনি আবার গত বছর থেকে ই করতেছেন কেন, স্ট্রেট লাইন করতেছেন কেন? তার উত্তরটা কি ছিল ফানি, সে আমাকে বলতেছে রিডিউসিং ব্যালেন্সে তো রিটেন ডাউন ভ্যালু 0 আসেই না, অনেক দেরি হয়, এই জন্য আমি স্ট্রেট লাইন করে সব অ্যাসেটকে 0 বানাই দিছি। বুঝতে পারছেন? তো এই ধরনের লোকজন হচ্ছে গিয়ে আপনারা আপনারা যখন অডিটে যাবেন, এই ধরনের লোকজন খুব দেখবেন, এবং খুব আফসোস হবে যে আহারে এরাও চাকরি পায়। ম্যাম, এরকম লোক আবার অ্যাকাউন্টসে চাকরি করতেছে। আবার এরকম এখন সে চাকরি করতেছে, এখন এগুলি বুঝি এগুলো তো রেফারেন্সের চাকরি নিশ্চয়ই। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, তারপরে বলছে যে আমরা যে মানে ম্যানেজমেন্ট কি বলবে, তারা যে আইএস আইএফআরএস মেনে চলে, এবং যেসব জায়গায় তারা মানতে পারে না, যেমন ব্যাংকগুলো কি সব আইএস আইএফআরএস মানতে পারে? ব্যাংকগুলো কাকে ফলো করে বলেন তো? বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকে। তাহলে কোন কোন আইএস আইএফআরএস তারা মানতে পারতেছে না, সেই ডিপার্চারটা তারা কি করবে, বলে দিবে, ডিসক্লোজ করবে। আচ্ছা, এরপরে কোম্পানিতে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম আছে, এবং সেই ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা ডিজাইনিংটা সাউন্ড আছে, এবং ইফেক্টিভলি ইমপ্লিমেন্টও হচ্ছে, মনিটরও হচ্ছে। ইন্টারনাল কন্ট্রোলটা কি? যেমন ওই যে বলে না, একই লোক ভাউচার রেডি করতেছে, সেই চেক বানায়, সেই পেমেন্টটা করে, তাহলে কি ফ্রড হওয়ার সম্ভাবনা বেশি নাকি কম? বেশি ম্যাম। বেশি। কিন্তু এখন যদি কাজগুলো আলাদা হয়ে যায়, যে ভাউচার বানাবে সে চেক বানাবে না, যে চেক বানাবে সে পেমেন্ট করবে না, তাহলেই কিন্তু আপনার ফ্রড করার পসিবিলিটিটা কি আসে, কমে আসে। দিনে আবার তারা 3 জন মিলে সিন্ডিকেট বানায়। হুম। ম্যাম তো এখন তো ইন্টারনাল, ব্যাংকগুলোতে, সরি হ্যাঁ, সরি, না বলেন। ব্যাংকগুলোতে সিঙ্গেল কাউন্টার ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার চেষ্টা করছে, সেখানে তো ক্রস চেকিং থাকছেই না। এটা আলাদা ইস্যু, সেই ওয়ান স্টপ সার্ভিসেও কিন্তু আপনার ইন্টারনাল কন্ট্রোল সাউন্ড ডিজাইন আছে। আচ্ছা আচ্ছা। সে সিস্টেমটাই সেভাবে বানাইছে, সেখানেও তার দেখবেন তার জন্য মনিটরিং আছে। তাহলে ইন্টারনাল কন্ট্রোলটা আমার কি থাকতে হবে, যে আমার ইন্টারনাল কন্ট্রোলের সিস্টেমটা, ডিজাইনটা যত সুন্দর হবে, ততই কিন্তু ফ্রডের আশঙ্কা কি থাকবে, কমে আসবে। এই জন্য আপনারা যখন কোনো অডিটে যাবেন, আপনারা কিন্তু কয়টা ভাউচার দেখলাম সেটাই বেশি কনসেন্ট্রেট করবেন না। আপনারা ধরেন
10টা গাড়ি কিনছে ধরেন, আপনারা কিন্তু এই 10টা ভাউচার দেখবেন বা 5টা ভাউচার দেখবেন, বড় বড় অ্যামাউন্ট দেখবেন, সেটাই কনসেন্ট্রেট করবেন না। আপনারা আগে দেখবেন সিস্টেমটা। ওয়াক থ্রো টেস্ট, আপনারা নাম শুনছেন? অডিটে পড়ছেন ওয়াক থ্রো টেস্ট? ওয়াক থ্রো টেস্টের নাম শুনছেন না এখনো পড়েন নাই? অডিটে হয়তো এখনো পড়েন নাই। ম্যাম শুনছি। ম্যাম অনলি হিয়ার ইট, হুম, শুধু ওয়াক থ্রো শুনছি টেস্টটা ম্যাম। কি? যিনি শুনছেন উনি একটু বলেন তো আমাদেরকে একটু। ম্যাম রেভিনিউ প্রসেসটা কি, মানে কিভাবে শুরু হয় এবং কিভাবে শেষ হয়, একদম সব হ্যাঁ ডিটেইলসে আর কি। হ্যাঁ, মানে যে কোনো কিছু, শুধু রেভিনিউ না, আপনি যেই হেডটাই দেখতেছেন, যেই ভাউচারটাই হাতে নিচ্ছেন, সেটা শুরু হলো কিভাবে ম্যাম আর শেষ হলো কিভাবে? হ্যাঁ বলেন। এটা কি বাউচিং করার সময় মানে এভরি আইটেম চেক করা এরকম কিছু? আমি বলতেছি আপনারা যে ভাউচার দেখবেন, আপনারা কি সারা বছরে সব দেখবেন বা দেখতে পারেন? এটা কি পসিবল হয় না ওই না সময় ম্যাম, limit পসিবল সারা হয় বছর না। তো পসিবল হয় না আপনাদের অডিটিং স্ট্যান্ডার্ডে কি স্যাম্পল আছে না? ম্যাম। যে স্যাম্পল স্যাম্পল বেসিসে বেসিস আমরা আছে, ভাউচার হ্যাঁ চেক করি। হ্যাঁ, তাহলে স্যাম্পল কিভাবে নিবেন সেটা আপনাদেরকে শেখাচ্ছি। তো আপনারা যদি ধরেন গাড়ি কেনাটার সিস্টেমটা যদি দেখেন যে গাড়ি কেনাটা কিভাবে শুরু হইলো। প্রথমে শুরু হবে গাড়ি যে এই বছর কিনতে হবে, এটা নিশ্চয়ই একটা বাজেটে থাকতে হবে না, যে সামনের বছর আমাদের এই কয়টা গাড়ি কেনা লাগবে। বাজেট থেকে শুরু হবে, ওই বাজেটে আছে নাকি, বাজেট অনুযায়ী কোন ডিপার্টমেন্টের জন্য, এই ডিপার্টমেন্টের জন্য কি বাজেটে বলা আছে যে ডিপার্টমেন্ট গাড়ি কিনতে চাইছে, সেটা দেখতে হবে। যে ডিপার্টমেন্ট গাড়ি কিনতে চাইছে সে কি অ্যাপ্রুভাল নিছে তার ডিপার্টমেন্ট হেডের, বা গাড়ির জন্য বাজেট কত ছিল, গাড়ির বাজেট ছিল একটা, কিনতে চাইছে 2টা। এইরকম করে দেখা শুরু করলেন। তারপর গাড়ির অ্যাপ্রুভাল কত ছিল, কত টাকায় কেনা হইলো, পারচেজ যে কমিটি তারা কি কোটেশন নিছিল, নাকি একটা জায়গা থেকেই গাড়ি কিনে ফেলছে? নিয়ম তো উচিত 3টা কোটেশন নেওয়া। তারপরে গাড়ি নেওয়া হইলো, গাড়ি ডেলিভারি হইলো, গাড়ি কি ডেলিভারি বুঝে নেওয়া হইলো নাকি না বুঝেই নেওয়া হইলো? গাড়ি ছিল 4 চাক্কার, আমরা গাড়ি পাইছি 3 চাকার, হবে? হবে তো না। গাড়ির মডেল ছিল একটা, গাড়ি দিয়ে দিছে আরেকটা, তাহলে ডেলিভারি ঠিক মতো হয়েছে নাকি, পেমেন্টটা ঠিক মতো হয়েছে নাকি, ক্যাশে হলো না ব্যাংকে হলো, কিভাবে হওয়ার কথা ছিল, পেমেন্টের রুল কি ছিল, অ্যাডভান্সের ব্যাপার ছিল নাকি একবারেই গাড়ি পাওয়ার পরে পুরোটা দেওয়ার কথা ছিল, অ্যাপ্লিকেবল ট্যাক্স ভ্যাট কাটা হয়েছে নাকি, গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে নাকি, এবং গাড়িটা ফিক্সড অ্যাসেট রেজিস্টারে ঢুকলো নাকি, গাড়িটা ডেপ্রিসিয়েট হচ্ছে নাকি, পুরা প্রসেসটা দেখেন। একটা ভাউচার দেখতে গিয়ে আপনি কত কিছু দেখে ফেললেন। যদি দেখেন পুরাটা সিস্টেমটাই কি সাউন্ড ইন ডিজাইন, সুন্দর, হ্যাঁ, বাজেট আছে, কনসার্ট ডিপার্টমেন্ট থেকে আসছে, আলাদা পারচেজ কমিটি আছে, কারোর উপর কারো কি নাই, হুম্বি তুম্বি নাই, ঠিকমতো নিয়ম মেনে কোটেশন নেওয়া হয়েছে, ঠিকমতো সব পেমেন্ট হয়েছে, গাড়ি বুঝে নেওয়া হয়েছে, গাড়ি ঠিক আছে, গাড়ি ফিজিক্যালি যেয়ে দেখে আসবেন। অ্যাসেট কিন্তু আমাকে অ্যামাউন্টের সাথে সাথে ফিজিক্যালও কনফার্ম করতে হয়, জানেন তো, ইনভেন্টরি অ্যাসেট। জি হ্যাঁ, ম্যাম, ফিজিক্যালি তাহলে কাউন্টিং এই করতে হয়। যে পুরা ওয়ার্ক থ্রো পুরা প্রসেসটা দেখতে গিয়ে আপনি যদি দেখেন সিস্টেম সুন্দর, তাহলে কিন্তু আপনার অনেক ভাউচার দেখার দরকার নাই, কারণ সিস্টেমটাই তো সুন্দর, এই সিস্টেমেই হচ্ছে। বাট আপনি যদি দেখেন কোনো সিস্টেম নাই, তাহলে কিন্তু আপনার কি রিস্ক বেশি, যেখানে রিস্ক বেশি আপনার কি নিতে হবে, স্যাম্পল বেশি নিতে হবে এবং আরো ভালো মতো দেখতে হবে। বুঝতে পারছেন? ওখানে গেলেই দেখবেন যে মালিকের অমুক আত্মীয়র কাছ থেকে গাড়ি কেনা হয়েছে মার্কেট ম্যাম আমার প্রাইসে 1 লাখ টাকা ম্যাম বেশি একটা দিয়ে। কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বলেন। ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে ম্যাম আমার অনেক ক্ষেত্রে হয় যে আপনার যে স্পেসিফাই প্রতিটা মানে অ্যাসেটের আবার নাম্বারিং থাকে না, হ্যাঁ নাম্বারিং কাউন্ট হ্যাঁ, সেটাও দেখা যায় না, দেখবেন অ্যাসেট আইডেন্টিফিকেশন আছে নাকি। আইডেন্টিফিকেশন। জি ম্যাম। সেটাই তো বললাম, ফিক্সড অ্যাসেট রেজিস্টারে উঠানো মানেই তো এই অ্যাসেটের একটা কি থাকবে, আইডি থাকবে। তো দেখার তো শেষ নাই। বাট আমরা যদি ম্যাম প্রত্যেকটা হেডই এভাবে মনোযোগ দিয়ে দেখি, ওয়ার্ক তো মানে সিস্টেমটা বুঝে দেখি, তাহলে কিন্তু আমার ওই কোম্পানির সিস্টেমটাও বোঝা হয়ে যায়, রিস্কি জায়গাগুলিও আইডেন্টিফাই হয়ে যায়, এবং ওই জায়গায় কনসেন্ট্রেট করলেই আমার প্রপার কি আসবে, অবজারভেশন হাতে আসবে। তাহলে আমি সারা বছর অডিট করেও কোনো অবজারভেশন খুঁজে পাবো? না ম্যাম। পাবো না।
আমি শুধু শুধু ভাউচার দেখলাম, ভাউচারে 3 জনের সাইন আছে দেখলাম, আর লেজার বুকে টিক দিলাম, এই যে লেজারের সাথে ব্যালেন্স মিলে গেছে, তাহলে কিন্তু কোনো অডিট হবে না, আপনাদের কিছু শেখাও হবে না। একটা সিসি পিরিয়ডের পরে একটা নর্মাল কোম্পানিতে চাকরিতে ঢুকবেন ছোট পজিশনে, ওই থাকবেন, আর কি বলবেন আইসিবি পাস করায় না, আরে আমাকে প্রমোশন দেয় না। কিন্তু আপনি যে নিজেকে ডেভেলপ করেন নাই, আপনি যে সিএ পিরিয়ডে কিছু শিখেন নাই, নিজের উন্নতি নিজে করেন নাই, মানে আল্লাহ কিন্তু আপনার ভাগ্যে লিখে রাখছে, কিন্তু ওটাকে আর্ন করতে হবে কার? আমাদের নিজের, আমাদের চেষ্টার মাধ্যমে। তা আমরা যদি নিজেরা না শিখি, না ডেভেলপ করি নিজেকে, তাহলে কি হবে? না ম্যাম, আবার আপনি আপনার জুনিয়রকে শিখাইতে পারবেন? না। আর আপনি যদি ভালো না হন, আপনার বস আপনাকে কেন প্রমোশন দিবে বলেন? তার কাছ থেকে তো আপনার কাছ থেকে তো তার কাজটা আদায় করতে হবে, তাই না? জি ম্যাম। ওকে, আচ্ছা, কই থেকে কই চলে গেলাম? না, ম্যাম আপনাদের একটু হ্যাঁ, বলেন বলেন। ম্যাম আমরা তো মানে সব ভাউচার দেখা তো সম্ভব না, আমরা তো স্যাম্পল বেসিসে মনে করেন ম্যাম ভাউচার গুলো দেখি। হুম, যদি কোনো একটা জিনিস যদি আইডেন্টিফাই করে দেখতে পারি যে ওইখানে একটু ফল্ট আছে, তাহলে ম্যাম লেদার হুম, সাথে এগুলো মিলে রেখে ম্যাম হবে না তখন? হ্যাঁ, বুঝি নাই, ম্যাম কি ফল্ট আমরা আছে? যে মনে করেন আমরা ভাউচার যদি স্যাম্পল বেসিস ভাউচার মধ্যে যদি কোনো একটা জিনিস ফল্ট থাকে, তখন ম্যাম সেক্ষেত্রে আমরা কি করবো একটু বলে দিবেন? প্রবলেম থাকলে তো আপনার ম্যানেজারকে জানাবেন, আপনার টিম হেডকে জানাবেন, পার্টনারকে জানাবেন, প্রবলেমের গুরুত্ব বুঝে প্রথমে ম্যানেজারকে জানাবেন। ম্যানেজার যদি এটা সলভ করে দেয়, এমন হতে পারে আপনার বোঝার ভুল, নাইলে যার কাছ থেকে আপনি ভাউচারটা নিছেন বা অফিসের যাইয়ে ওনার সাথে সুন্দর করে বুঝে আসবেন যে ভাই এই জিনিসটা তো আমার এই জায়গাটায় গ্যাপ মনে হচ্ছে, আপনি কি একটু দেখে দিবেন? আর ওরে যায় যদি বলেন যে ভাই আপনি এটা ভুল করছেন, তাহলে কিন্তু আপনার খবর আছে। ক্লায়েন্টকে কিন্তু তা বলা যাবে না। কথা বলার অ্যাপ্রোচের মাধ্যমেও কিন্তু কাজ আদায় হয়। আপনি যাই যদি বলেন যে ভাই আমি তো এই জিনিস, আমার তো এই জিনিসটা এরকম মনে হচ্ছে, আপনি কি একটু দেখবেন? তো আপনারা যেহেতু জুনিয়র, আপনারা ক্লায়েন্টের সাথে সরাসরি কথা বলার আগে আগে সিনিয়রের থেকে ক্লিয়ার হয়ে নেবেন যে জিনিসটা কি আপনার বুঝতে ভুল হচ্ছে নাকি আসলেই সমস্যা আছে, তারপরে ক্লায়েন্টের সাথে কথা বলবেন। আর যেটা আমি বললাম, কন্ট্রোলে যদি সমস্যা থাকে, যে যে যার ইচ্ছা মতো গাড়ি কিনতেছে, যে যার মতো খরচ করতেছে, কোনো বার্ন নাই, অ্যাপ্রুভাল অথরিটি নাই, কোনো কোনো ডিরেক্টর 50 লাখ টাকার গাড়ি কিনতেছে, কেউ 2 কোটি টাকার গাড়ি কিনতেছে, মানে কোনো নিয়ম শৃঙ্খলার কিছু নাই। হ্যাঁ, ক্যাশে পেমেন্ট হচ্ছে, কোনো কোটেশন নেওয়া হচ্ছে না, মালিকের আত্মীয়র গাড়ির দোকান আছে, তার খান থেকে কেনা হচ্ছে, তো এগুলোতে কি বোঝা যায়? রিস্কি না? কোম্পানির টাকা খরচ হচ্ছে। তো তখন আপনাকে স্যাম্পল বাড়ায়া আর একটু বেশি দেখতে হবে, বুঝলেন? ওকে আচ্ছা, ম্যাম। এরপরে বলছে যে একটা স্টেটমেন্ট দিতে হবে যে মাইনরিটি শেয়ার হোল্ডার থাকে না, মানে মাইনরিটি মানে কি? আমাদের ক্লাসে মাইনরিটি কে বলেন তো? এই ক্লাসে মাইনরিটি কারা? ম্যাম যাদের বয়স 18 বছর নিচে। একটা মাইর খাবেন, অন্য উত্তর দেন। ম্যাম টিচাররা। দেখছেন সাহসটা কত বড়, দেখছেন? আমি ম্যাম মাইনরিটি কিভাবে? ম্যাম আমি আমরা ক্লাস না নিলে তো ম্যাম আপনার ক্লাসই হবে না, আমি তো ম্যাম সবচেয়ে পাওয়ারফুল। ম্যাম আমরা হচ্ছে যে মাইনর। মেম্বার্সের কথা বলছি ম্যাম। সো অলওয়েজ পার্সেন্টেজ দিয়ে মাইনরিটি করলে কি খাবেন? ধরা। হাসিনা তো একাই 100 ছিল, তাই না? ম্যাম একা আর 200 ছিল, 200। 200, 100 হ্যাঁ, বলা ভুল হবে। একাই 200। আচ্ছা, তাহলে বলছে একটা স্টেটমেন্ট দিতে হবে, ম্যানেজমেন্ট বলবে যে এই যে আমাদের কোম্পানিতে যে মাইনরিটি শেয়ার হোল্ডাররা আছে, মানে যাদের অল্প পার্সেন্টেজের শেয়ার আছে, হুম, মাইনরিটি শেয়ার হোল্ড, এমন কোনো কোম্পানিতে এমন কোনো ট্রানজেকশন নেওয়া করা হয় নাই, বা এমন কোনো অ্যাকশন নেওয়া হয় নাই, ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি এমন কোনো কাজ করা হয় নাই যেটা সেই মাইনরিটি শেয়ার হোল্ডারদের কি হয়েছে, তাদের ইন্টারেস্ট কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে তার ক্ষতি করা হয়েছে, তাদের ক্ষতি হয়েছে, এমন কোনো ডিসিশন, এমন কোনো অ্যাকশন কন্ট্রোলিং শেয়ার হোল্ডাররা নেয় নাই, ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি। আচ্ছা, এরপরে একটা স্টেটমেন্ট দিবে কি, যে কোম্পানিটা যে গোয়িং কনসার্ন তো আমরা বুঝি, তাই না, যে হুট করে আগামী বছর বা বছর দুয়েকের মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই।
কোনো সুযোগ থাকবে এটা না। হ্যাঁ, এটা সাস্টেইন করবে, কোম্পানির অ্যাবিলিটি হলো সাস্টেইন করা, গোয়িং কনসার্ন হিসেবে করবে। আর যদি ওর গোয়িং কনসার্ন থ্রেট থাকে তাহলে ওই ফ্যাক্টটা কি করতে হবে, ডিসক্লোজ করে দিতে হবে যে এই হচ্ছে ফ্যাক্ট, এই কারণে এই ইস্যুয়ার কোম্পানি কি হবে না, তার গোয়িং কনসার্ন ইস্যু আছে। এবং আমরা জানি যে আপনার গোয়িং কনসার্ন ইস্যু থাকলে যে অডিটররা অপিনিয়ন দেয়, মডিফাইড অপিনিয়ন। জি। হুম, ঠিক আছে। আচ্ছা, এরপরে ওই যে বললাম না, আমরা এর আগে একটু আগে কি দেখে আসলাম, যে আমার যদি কোয়ার্টারলি পারফরমেন্স ভ্যারি করে অথবা আইপিওতে মানে শেয়ার মার্কেটে আসার পর যদি কোম্পানির পারফরমেন্স খারাপ হয়ে যায় তাহলে কারণ দিতে হয়। এরকম যদি লাস্ট ইয়ারের চাইতে এবারের পারফরমেন্স সিগনিফিকেন্টলি কি হয়, ভ্যারি করে লাস্ট ইয়ার থেকে, তাহলে সেটারও এক্সপ্লেনেশন দিতে হবে। কেমন? এরপরে বলছে কোম্পানির কি অপারেটিং এবং ফিনান্সিয়াল ডাটা অ্যাটলিস্ট 5 ইয়ার্স এ দিতে হবে। দেখবেন যে সুন্দর হরাইজন্টাল, ভার্টিক্যাল এরকম স্টেটমেন্ট নামে অ্যানুয়াল রিপোর্টে থাকে। তো এখানে যেরকম রেশিও অ্যানালাইসিস গুলো থাকে, মেইন অপারেশনাল ডাটাগুলিও থাকে। এখন অ্যানুয়াল রিপোর্ট দেখায় সাথে সাথে পড়াইতে গেলে এটা তো ক্লাস না, মানে অনলাইনে দুইবার বারবার ইয়ে করলে আপনাদের অনেকটা সময় নষ্ট হয়, এই জন্য আমি এই কাজটা করতেছি না। আপনারা যখন এটা পড়বেন, আপনাদের তো বুঝতে সমস্যা হচ্ছে না তাই না? আপনারা যখন পড়বেন তখন যদি থাকে রেকর্ড বাজায় নিবেন, আর নাহলে ওই বললাম তো অ্যানুয়াল রিপোর্ট দেখে দেখে পড়বেন, পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে কোম্পানি যদি কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার না করে সেটার এক্সপ্লেনেশন দিতে হবে। ডিভিডেন্ড ডিক্লেয়ার না করলে দেখবেন যে কোম্পানির শেয়ারের কি কমে যায়, প্রাইস বাড়ে না কমে। ডিক্রিজ হয় না। কমে ম্যাম। প্রাইস কমে যায়। আচ্ছা, এরপরে বলতে হবে যে শুধু ডিভিডেন্ড দেয় নাই সেইটা না, ইন্টারিম ডিভিডেন্ড আমরা বুঝি। জি ম্যাম, বছরের মাঝামাঝি যদি কখনো ডিভিডেন্ড দেওয়া হয় ওটাকে আমরা ইন্টারিম ডিভিডেন্ড বলি। ডিভিডেন্ড বলি। তাহলে হচ্ছে আমি ডিভিডেন্ড ডিক্লেয়ার করি নাই, ক্যাশ অথবা স্টক, এটাও যেরকম বলবো সেরকম আমি কোনো বোনাস শেয়ার দেই নাই, স্টক ডিভিডেন্ড দেই নাই, মানে ইন্টারিম বছরের মধ্যে মাঝামাঝিও আমি কোনো কিছু দেই নাই, সেটা আমাকে কি করতে হবে, বলতে হবে। আচ্ছা, ম্যাম সরি, আর বছরের মাঝামাঝি আমি শুনতে পাইনি। ডিভিডেন্ড হচ্ছে বছরের মাঝামাঝিও ডিক্লেয়ার করে অনেক কোম্পানি, পুরা বছরের শেষে একবারে না করে ভাগ ভাগে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে। বছরের মাঝামাঝি একটা বলে দেয়, আবার বছরের শেষে যে ফাইনালটা বলে। তাহলে দুইটাই ডিক্লারেশন দিতে হবে যে আমি এক হচ্ছে আমি ডিভিডেন্ড ডিক্লেয়ার করি নাই, আবার আমি কি করছি, আমি ইন্টারিম ডিভিডেন্ডও ডিক্লেয়ার করি নাই। আর যদি ডিক্লেয়ার করি সেটা তো বলবেই, তাই না, যে এই কোম্পানি ইন্টারিম ডিভিডেন্ড হিসেবে 10% ডিক্লেয়ার করছিল, এখন ফাইনালে আরো 10% দিয়ে টোটাল কত পার্সেন্ট দিল, 20, এভাবে বলে দিবে। আর না দিলেও বলে দিবে, দিলে তো বলতেই হবে, ডিভিডেন্ড দিলে অবশ্যই ডিসক্লোজ করতে হবে। আচ্ছা, কয়টা মিটিং হয়েছে, কয়টা বোর্ড মিটিং হয়েছে বলতে হবে। আচ্ছা, এরপরে বলছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন নিয়ে একটা স্টেটমেন্ট দিতে হবে। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কি, যে আমার প্যারেন্ট কোম্পানির কত পার্সেন্টেজ শেয়ার আছে, অথবা সাবসিডিয়ারি কোম্পানির অথবা অ্যাসোসিয়েটেড কোম্পানির, ডিরেক্টরদের কত শেয়ার আছে, সিইওর, কোম্পানি সেক্রেটারি, সিএফও, হেড অফ ইন্টারনাল অডিট, এবং তাদের স্পাউসেস, তাদের মাইনর চিলড্রেনদের কত শেয়ার আছে সেটা স্টেটমেন্টে থাকবে। এক্সিকিউটিভদের, এক্সিকিউটিভ বলতে বুঝাইছে টপ 5 স্যালারিড পার্সন, আদার দেন এই কয়জন ছাড়া, ডিরেক্টর, সিইও, কোম্পানি সেক্রেটারি, সিএফও, হেড অফ ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স, এই 5 জন ছাড়া এরপরে যে টপ 5 যারা বেতন পায় স্যালারি, তাদেরকে বলা হয় এক্সিকিউটিভস। এটা কিন্তু নর্মাল এক্সিকিউটিভস না, অনেক কোম্পানিতে একদম জুনিয়র পজিশনকে এক্সিকিউটিভ বলে না, জুনিয়র এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, এখানে কিন্তু সেইটা না। এখানে এক্সিকিউটিভ বলতে বুঝাইছে নির্বাহী কর্মকর্তা,
হুম, তো এই এক্সিকিউটিভ বলতে এখানে বুঝাইছে যে ওই 5 জন ছাড়া আর যারা টপ 5 স্যালারিড এমপ্লয়িজ তাদের নামে যদি ডিরেক্টর থাকে, কি বলি, শেয়ার থাকে, তাহলে সেটা দিতে হবে। আর কোনো একজন ব্যক্তির অথবা কোনো একটা কোম্পানির যদি এই কোম্পানিতে 10% বেশি শেয়ার হোল্ডিং থাকে, তাহলে তার নামও দিতে হবে। বোঝা গেল? 10% শেয়ার হোল্ডিং। ধরেন আমি তো একটা ইন্ডিভিজুয়াল না, কিন্তু আমার জি কোম্পানি এতে ইয়ে আছে, কি আছে, শেয়ার আছে, যেটা ওর পেড আপ ক্যাপিটালে 10%-এর বেশি, তাহলে আমার নামও তার সেই স্টেটমেন্টে থাকবে। কারণ আমার যেহেতু অনেকটা বড় অ্যামাউন্ট ইয়ে আছে, যাদের বেশি অ্যামাউন্ট শেয়ার আছে তারাই কি করতে পারে, গেম খেলতে পারে না, মানে তারাই তো ইনফ্লুয়েন্স করতে পারে। আমার যদি অল্প জি ম্যাম। পরিমাণ শেয়ার থাকে, আমি তো কোনো গেম, মানে গেম বলতে এখানে বলে না যে শেয়ার মার্কেটে শেয়ার প্রাইস নিয়ে জুয়া খেলা হয়, ইয়ে হয়। তো কারা গেমটা খেলে, আপনারা দেখবেন যে বলে এদেরকে মামু গ্রুপ, মামুরা খেলতেছে, এরকম দেখবেন পেপারে আসে, অনলাইন পত্রিকাগুলোতে। হ্যাঁ, তো কারা গেমটা খেলতে পারে, যাদের কাছে বেশি শেয়ার আছে তারাই তো এই কেনা বাচা, প্রাইস বাড়ানো কমানো এগুলো করতে পারে, তাই না? আমাদের কাছে তো অল্প কিছু থাকলে তো আমরা করতে পারবো না। মানে এখানে আপনার কার কার কন্ট্রোলিং পাওয়ার আছে তাদেরকে নেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে বলছে কোনো ডিরেক্টরকে যদি অ্যাপয়েন্টমেন্ট অথবা রিঅ্যাপয়েন্টমেন্ট করা হয়, তাহলে তাদের কি থাকবে, তাদের সম্পর্কে একটা ডিসক্লোজার থাকবে, যে একটা ব্রিফ রিজিউমি থাকে। আপনারা কিন্তু অ্যানুয়াল রিপোর্ট খুললেই দেখবেন যে ডিরেক্টরদের ছবি সহ থাকে, বলা থাকে সে কোন কোন জায়গায় কাজ করছে, তার এক্সপার্টাইজ কি, কোন এরিয়াতে, সেগুলো বলা থাকবে ডিরেক্টরদের সম্পর্কে। আর হচ্ছে অন্য কোনো কোম্পানিতে যদি সে ডিরেক্টরশিপ থাকে সেটার কথা বলতে হবে। আচ্ছা, এরপরে এইটা হচ্ছে নতুন অ্যাড করছে 18 সালে, যে কোম্পানির এমডি অথবা সিইও মানে যিনি থাকেন, সে কি করবে, ম্যানেজমেন্টের একটা, সে আলাদা করে একটা রিপোর্ট দিবে যে ম্যানেজমেন্টের ডিসকাশন এবং অ্যানালাইসিস এই কোম্পানির এই ব্যাপারগুলোর উপরে, এই 7টা ব্যাপারগুলোর উপরে সে একটা অ্যানালাইসিস দিবে, মানে একটা অ্যানালাইসিস করে সে একটা সাইন করে দিবে। মোদ্দা কথা হচ্ছে গিয়ে কোম্পানির যা পলিসি অথবা যে এস্টিমেট ধরা হয়েছে সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট আছে, চেঞ্জেসটা যেটা আছে সেটা চেঞ্জ একবার করা হয়েছে এবং চেঞ্জটা কনসিস্টেন্টলি ফলো করা হচ্ছে। তারপরে কম্পারেটিভ অ্যানালাইসিস করে একটা বলবে যে জিপি বাড়লো, জিপি কমলো, কেন বাড়লো, কেন কমলো, আমরা যেমন রেশিও অ্যানালাইসিস করি না, সেরকম। তারপরে সে ব্রিফলি এক্সপ্লেইন করবে ইকোনমির কি অবস্থা এই কান্ট্রির এবং গ্লোবের, কারণ আমাদের যেমন ইউক্রেন যুদ্ধ লাগলে তো আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি, তাই না? সো গ্লোবের সিনারিও কি, কান্ট্রির সিনারিও কি, সেগুলো এক্সপ্লেইন করতে হবে। তারপরে ফিনান্সিয়াল স্টেটমেন্টস এর রিলেটেড রিস্ক গুলো কি কি, এই রিস্ক গুলোর মিটিগেশন প্ল্যান কি কি, সেগুলো বলতে হবে। ফিনান্সিয়াল স্টেটমেন্টস এর রিস্ক ইস্যু, রিস্ক কনসার্ন কি থাকতে পারে, যে আইএফআরএস যেটা আমার মানা উচিত আমি ওটা অ্যাপ্লাই করতেছি না, থাকতে পারে, বা প্রেজেন্টেশনটা যেভাবে করা উচিত আমি সেটাকে করতেছি না। তো এগুলো বলে এগুলো রিস্ক গুলোকে নিয়ে আলোচনা করা এবং মিটিগেশন প্ল্যানটা কি, যে আমরা এরপর থেকে এটা নেক্সট ইয়ার থেকে আমরা এগুলো মেনে চলবো, এরকম একটা বলা। ফিউচার প্ল্যান বলা কোম্পানির অপারেশন পারফরমেন্স এগুলো নিয়ে। আর ফিউচার প্ল্যান তো বাড়ায় বাড়ায় বলা যায়, সো ফিউচার প্ল্যান বলতে গিয়ে এখনকার অ্যাকচুয়াল পজিশনও বলতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে সে কি মানে বাড়ায় বাড়ায় এখানে ক্লেম করা হয়েছে নাকি। ওকে, তো ম্যানেজমেন্ট অ্যানালাইসিস এর পরে এরপরে দেখবেন এটাও নতুন অ্যাড করছে, সিইও আর সিএফও একটা ডিক্লারেশন দিবে। এর আগে তো বলছি ম্যানেজমেন্টের অ্যানালাইসিসটা কে দিবে, শুধু সিইও সাইন করে দিবে। আর সিইও সিএফও একটা প্রেসক্রাইবড ফরম্যাট দিয়ে দিছে অ্যানেক্সারে, চলেন আমরা দেখি। এগুলো নতুন অ্যাড হয়েছে 2018 সালে। এই যে সিইও সিএফও এরকম অ্যানেক্সার ফরম্যাটে একটা দিবে, যে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টসটা সব ঠিক আছে, এস্টিমেট ঠিক আছে, প্রপার অ্যাডুকুয়েট
সিস্টেম ইন্টারনাল কন্ট্রোল আছে, ইন্টারনাল অডিটর তাদের কাজ করছে, গোয়িং কনসার্নের কোনো ইস্যু নাই, এরকম বলে বলে সিইও এবং সিএফও কি করবে, সাইন করে দিবে, তাদের একটা সাইন্ড স্টেটমেন্ট থাকবে অ্যানুয়াল রিপোর্টে। মানে তাদেরকে আরো বেশি কি করা হইলো, অ্যাকাউন্টেবল করা হইলো। আচ্ছা, এরপরে আর যে কর্পোরেট যে মেনে নিচ্ছে, কর্পোরেট গভর্নেন্স কোড মতো যে কোম্পানি চলছে, সেটা অ্যানেক্সার বি তে থাকবে কি সেই অডিট অপিনিয়নটা যে কর্পোরেট গভর্নেন্স মতো চলছে, আর অ্যানেক্সার সি তে কি থাকবে, মিস এনএক্সারটা কি? এই যে এই স্টেটমেন্টের সাথে যে আমরা যে এটা আপনাদের বইতেও আছে, এটা আপনি ফার্স্ট ক্লাসে ছিলেন, ফার্স্ট ক্লাসে বলছিলাম এটা না, একটা এটা ছিলাম নোটিফিকেশন, না। এটা একটা গাইডেন্স, এটা শেয়ার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে এটা একটা গাইডেন্স। যেমন এরকম ট্যাক্সের যেমন এসআরও আসে না, জি, ট্যাক্সের ল আসছে, সেরকম কর্পোরেট ওয়ার্ল্ডের জন্য লিস্টেড কোম্পানিগুলোর জন্য টাইম টু টাইম ওরা নোটিফিকেশন ইস্যু করে। এই চ্যাপ্টার 10-এ আসছে, তো আমার কাছে তো বাংলা বইটা নাই, এই জন্য আমি নোটিফিকেশনটা থেকেই সরাসরি পড়াচ্ছি। তো এই নোটিফিকেশনে 3টা অ্যানেক্সার আছে। একটা দেখাইলাম হচ্ছে অ্যানেক্সার এ, যেটা সাইন করবে কে, সিইও এবং সিএফও, এটাও অ্যানুয়াল রিপোর্টে থাকবে। অ্যানেক্সার বি তে থাকবে হচ্ছে বললাম না 3টা ডিফারেন্ট, একজন যে আমাকে বলে দিলেন 3টা ডিফারেন্ট পার্সন হবে, একজন অডিট রিপোর্ট সাইন করবে, কর্পোরেট গভর্নেন্স কোডটা সাইন করবে একজন, সে যে কর্পোরেট গভর্নেন্সটা ঠিক আছে সে সেটা এই রিপোর্টটা দিয়ে সাইন করবে। এবং অ্যানেক্সার সি তে দেখেন এতক্ষণ আমরা যা পড়ে আসতেছি সবগুলো একটা নাম আছে, নাম্বার আছে, খেয়াল করছেন, জি। 1-এর 1, 2-এর 2। তো এই কন্ডিশন গুলোই কি ফুল আপ করছে নাকি করে নাই, এগুলো দিয়ে সেগুলো এই জায়গায় উল্লেখ করবে। এগুলো উল্লেখ করবে। এবং এই চেক লিস্টটাও কোথায় থাকবে, অ্যানুয়াল রিপোর্টে থাকবে। সো অ্যানুয়াল রিপোর্টে 3জন অডিটরের কাজ থাকবে, এক হচ্ছে স্ট্যাচুটরি অডিটরের, আরেকজন হচ্ছে এই কর্পোরেট গভর্নেন্স যে দেখবে উনার, আরেকজন হচ্ছে যে আমি যে শেয়ার মার্কেট থেকে টাকা তুললাম সেই টাকাটা কোথায় ইউটিলাইজ করলাম সেটার একটা রিপোর্ট, 3টা। তো ওই ইউটিলাইজেশন রিপোর্টটা বোধহয় সিএম এরাও করতে পারে, আর কর্পোরেট গভর্নেন্সটাও বোধহয় সিএম এরা করতে পারে, কে করতে পারে পরেই লেখা আছে। কিন্তু স্ট্যাচুটরি অডিট কিন্তু সিএ ছাড়া কেউ করতে পারবে না। আচ্ছা, তারপরে হচ্ছে মিটিং এর কথা বলছে, মনে রাখবেন মিটিং হয় বছরে কয়টা ম্যান্ডেটরি, 4টা। 4টা। কেন 4টা বলেন তো, কারণ 4টা কোয়ার্টারে কি করা হয়, ফিনান্সিয়াল স্টেটমেন্টস এর ইনফরমেশন মার্কেটে ডিসক্লোজ করা হয়। তাহলে বোর্ড মিটিং না হলে কি অ্যানুয়াল কি বলে যে কোয়ার্টারলি যে রিপোর্টটা, এই রিপোর্টগুলো কি বোর্ডে অ্যাপ্রুভ হতে হয় না, নাকি যে জি সিএফও ম্যাম। নিজে দিয়ে দিতে পারে, তা তো পারে না। অ্যাপ্রুভ করতে তাহলে অ্যাপ্রুভ হওয়ার জন্য তো মিটিং করা দরকার। সো 4টা মিটিং কি ম্যান্ডেটরি। এই মিটিং এর মাইনরস গুলো কি কিসের ইয়েতে লেখা হবে, যে আমরা তো জানি না কোম্পানি সেক্রেটারির যে ডেজিগনেশনটা যে চার্টার্ড সেক্রেটারি বলে, তাহলে এই হচ্ছে আপনার এই যে বাংলা মোটরে যে আপনার রূপায়ণের যে বিল্ডিং, সেখানেই কিন্তু এই ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অফ বাংলাদেশের কি আছে, অফিস আছে। তো কোম্পানি সেক্রেটারি যারা পাশ করতেছে তারাই হচ্ছে কোম্পানি সেক্রেটারিটাই হচ্ছে প্রত্যেক কোম্পানিতে প্রত্যেক মিটিং এ তারা থাকবে, এবং তাদের কাজ কি মিটিং এর ম্যানার্স গুলো ইস্যু করা, লিখে সবারকে ডিস্ট্রিবিউট করে দেওয়া। তো মাইনরস লিখতে হবে কিসে, যে বলছে বাংলাদেশ সেক্রেটারিয়াল স্ট্যান্ডার্ডস বিএসএস এ, বিএসএস এর মধ্যে মিটিং এর মাইনরস কিভাবে লিখতে হবে সেটার কি আছে, ফরম্যাট আছে, সেটার মতো করে মাইনরস লিখতে হবে। আর কে লিখবে, কোম্পানি সেক্রেটারি। মিস এটা আরেকবার একটু বললে ভালো হতো, ক্লিয়ার না। কোন জায়গাটা, এই লাস্ট 6 পয়েন্টটা যে আচ্ছা মিটিং 4টা হবে, এটা মিটিং মার্কেটে তো আমাদের হবে, ডিসক্লোজ করার জন্য। এখন হ্যাঁ, মিটিং হলেই বললাম যেহেতু মিটিং, কোম্পানির মিটিং কিন্তু কোনো মুখে মুখে কথাবার্তাই নাই, মিটিং এ কি ডিসিশন হইলো, ইভেন মিটিং এর আগেও কিন্তু আজকে কি নিয়ে মিটিং হবে সেটাও কিন্তু কি করা হয়, কোম্পানি সেক্রেটারি
এজেন্ডাগুলো শেয়ার করে দেয় যে এই কয়দিন পরে যে মিটিং হবে সেই মিটিং এ এই ব্যাপারগুলো আলোচনা করা হবে। তাহলে ওই ব্যাপারগুলো আলোচনা করার পরে তো নিশ্চয়ই ডিসিশন হয়েছে, ডিসিশন হবে না যে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টসটা অ্যাপ্রুভ করা হইলো, এটা এতে জি যাবে। ম্যাম। এই সামনের কোয়ার্টারে একটা জমি কেনার কথা চিন্তা করা হচ্ছে, বা আমরা ব্যবসা বাড়াবো, আরেকটা কোম্পানির সাথে আমরা মার্জে যাব, বিভিন্ন ধরনের ডিসিশন তো হইতে পারে। কোম্পানি যারা চালায় তাদের কত ব্যাপার আছে ডিসিশন নেওয়ার। তো মিটিং এ যাই করা হয়, ডিসিশন নেওয়া হয়, সেগুলো সব কিসে থাকবে, মিটিং মাইনার্সে লিপিবদ্ধ থাকবে। সেই মাইনার্স লেখার কাজটা কে করে? কোম্পানি সেক্রেটারি। আর কোম্পানি সেক্রেটারির যে লিখবে সে কাকে ফলো করবে? বাংলাদেশ সেক্রেটারিয়াল স্ট্যান্ডার্ড। আমাদের যেমন অডিটিং স্ট্যান্ডার্ড আছে, এরকম বাংলাদেশ সেক্রেটারিয়াল স্ট্যান্ডার্ড আছে, সেইখানে প্রভিশন মতো মাইনার্সটাকে কি হবে, লিখতে হবে। সেটার প্রভিশন মতো কি হবে, মানুষটার রিকোয়ার্ড মানে ওইখানকার প্রভিশন মতো কি কি বুকস অফ অ্যাকাউন্টস, মানে কি কি বুকস রাখতে হবে, কি রেকর্ড রাখতে হবে, কিভাবে রেকর্ড রাখতে হবে, ওটা ফলো করে আপনাকে মাইনরসটা লিখতে হবে। সেটা ওদের বলছি। রুল রেগুলেশন ফলো করতে হবে। হ্যাঁ, আমাদের যেমন অডিট অপিনিয়ন কি আমরা নিজেদের মতো লিখতে পারি, নাকি আইএসএ 700 যে ফরম্যাট দেওয়া আছে সেই ফরম্যাটেই অডিট অপিনিয়ন দিতে হয়? সেই ফরম্যাট অনুযায়ী ম্যাম। ফরম্যাটেই দিতে হয়, বাট অপিনিয়নটাই হচ্ছে আমরা ডিসক্লোজার দিব না অ্যাডভার্স দিব না কি দিব, সেখানে আমরা নিজেদের ল্যাঙ্গুয়েজ দিতে পারি, তাই না, আমাদের পয়েন্টগুলো জি। অবজারভেশনে। তো সেরকমও মাইনরস লেখার একটা ফরম্যাট আছে, বাট মাইনরস এর ভিতরে এখন এক এক কোম্পানিতে এক এক কিছু নিয়ে ডিসিশন হয়, তাই না? সেগুলো তো জি। সে নিজের ল্যাঙ্গুয়েজেই লিখবে। কেমন? আসলে যদি এই একটা ক্লাস 3 ঘন্টা যদি আপনাদের টানা ক্লাস নিতাম, তখন এটা আমি শেষ করাই ফেলতে পারি। বাট 2 দিন ক্লাস নিয়েও এটা শেষ হইলো না। কেন শেষ হইলো না বলেন? 1.5 ঘন্টা চলে। মাহে রমজান। অল্প সময় মাহে রমজান। ক্লাস হচ্ছে। প্রথম দিন আমরা একটু অন্য কথাও বলছি, যেহেতু প্রথম দিন ছিল। ম্যাম তো টাইম শর্ট, তো এই next- জন্য আসলে হচ্ছে না। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এটা শেষ করে আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব। বেশি না, জি এই ম্যাম। 14 নাম্বার পৃষ্ঠা আমাদের 6 পর্যন্ত হয়ে গেছে। আর ইম্পর্টেন্ট যা আছে অডিট কমিটি, খুব কঠিন আর কিছু বাকি নেই। কেমন? জি ম্যাম। জি ম্যাম। এখন আজকেও আমি খুব তাড়াতাড়ি পড়াইতে পারতাম, কিন্তু আপনারা না বুঝলেও তো সমস্যা, তাই না? জি ম্যাম। ম্যাম বেশি পড়ার থেকে অল্প পড়লে বুঝে পড়তে বললে লাভ আছে। আচ্ছা, তো হোপ যে এটা যখন আপনারা পড়বেন আপনাদের কাছে খুব একটা মানে ইয়ে লাগবে না, কঠিন হবে না। কঠিন লাগবে না। হ্যাঁ, ম্যাম আজকে স্লাইডটা যদি একটু শেয়ার করতেন। এইটা তো আমি গত ক্লাসে দিছি। ম্যাম পাইনি। মেইলে শেয়ার করলে সব আমি থেকে ভালো হয়। সবার মেইলে দিয়ে দিছি, সবার মেইলে দিয়ে দিছি। মেইলে দিয়ে দেন ম্যাম, এটা ভালো হয় সব এখন থেকে। আমার অনেক মেইল আপনাদের বাউন্স ব্যাক আসছে, আপনাদের মেইল আইডি বোধহয় ভুল আছে। আপনাদের তো কি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে নাকি, ওগুলোতে দিয়ে দেওয়ার কথা। এটা তো ম্যাম notification- হোয়াটসঅ্যাপে থেকে মেইলে দিলে ভালো হয়। ম্যাম ওই যে চ্যাট বক্সে দিয়ে আমি দেন, সবাইকে আমরা আমি সবাইকে মেইলে দিয়ে দিচ্ছি। জি ম্যাম, মেইলে দেন, এটা ভালো হয়। আমি সবাইকে ম্যাম, গত পাইনি। ক্লাসে মেইলে দিয়ে দিছি, এটা আবার দিব? হ্যাঁ ম্যাম, ঠিক আছে, মেইলেই ম্যাম। দেন। ভালো হবে। চ্যাট বক্সে দিতে পারেন। আপনাদের অনেকেরই কিন্তু মেইল আইডি এখানে ভুল আছে। জি ম্যাম, পরে ঠিক করে দিয়েছে। আচ্ছা, তাহলে আমি এখানে আবার দিচ্ছি, কেমন? জি ম্যাম, এটা সুবিধা হবে না, এটা পাওয়া যায় আরো পাবে, ইজিলি পাবে। আচ্ছা, চ্যাপ্টার 10 সেকেন্ড ক্লাস। জি ম্যাম। কর্পোরেট গভর্নেন্স কোড। কোড। আচ্ছা, একটা মিনিট আমি দিয়ে দিচ্ছি। ওকে, ক্লাস শেষ, আমি দিয়ে দিচ্ছি। আপনাদের সাথে আমার মনে হয় না ঈদের আগে আর ক্লাস দিবে। দিলে তো দিল, আর নাইলে সবার সাথে ঈদের পরে দেখা হবে। জি ম্যাম, ঈদ সবাইকে ভালো করে ম্যাডাম কাটান। ঈদ মোবারক। সবাইকে ঈদ অ্যাডভান্স মোবারক। ঈদ মোবারক। জি ম্যাম। ম্যাম ঈদ মোবারক। ঈদ মোবারক ম্যাম, অগ্রিম ঈদ মোবারক। থ্যাংক ইউ। আরেকটা হচ্ছে কি এখন ওয়ালাইকুম আসসালাম। এখন হচ্ছে লাস্ট 10 নাইটস, খুবই ভালো সময়। সবাই নিজেদের জন্য তো দোয়া করবেনই, জি ম্যাম, দোয়া আমার চাই, আপনার জন্য কাছে দোয়া দোয়া করবেন। চাই। এই জি 10 ম্যাম, দিন অবশ্যই। ম্যাম পড়ালেখা না আমাদের করলে জন্য কিছু দোয়া হবে না। করবেন। ম্যাম আমাদের হ্যাঁ, জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ এই 10 দিন পড়ালেখা না করলে কিছু হবে না।
কিন্তু আমার ইবাদত আমল যাতে মিস না যায়। কেমন? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। এখন এটা সেভ হয়েছে নাকি তো বলতে পারতেছি না রে ভাই। এটা কি সেভ হবে? ম্যাম চ্যাট বক্সে কে দিয়ে সাইফুল ইসলাম দিয়ে দিছে, তাহলে আর মেল করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু লিখেই ফেলছি কিন্তু আমি বলতেছি এটাকে সেভ কিভাবে করব। ওই যে ম্যাম এই এখানে ব্যাস, 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 প্রিন্টের ব্যাস, ব্যাস, ওখানে ব্যাস, হ্যাঁ, সেভ সব লুকায় আছে। সিজি কোড সেকেন্ড ক্লাস দিই, নাহলে আপনাদের হয়ে যাবে কনফিউশন। সিজি কোড কনফিউশন। আচ্ছা, আর যারা বাড়ি যাবেন সাবধানে যাবেন, খবরদার কেউ রাতে যাবেন না। মেয়েরা তো যাবেনই না, ছেলেরাও রাতে টিকিট কাটবেন না। জি ম্যাম, এখন বিপজ্জনক দেশের অবস্থা। আর যেহেতু আপনারা একটা লম্বা বন্ধ পাচ্ছেন ইনশাআল্লাহ, তো সবাই দিনের বেলা যাবেন। আর মেয়েরা কিন্তু একলা যাবেন না, খবরদার। দুইটা মেয়েও একলা যাওয়ার দরকার নাই, ঠিক আছে? হয় গার্জিয়ান এসে নিয়ে যাবে বা গার্জিয়ান লেভেলের কারোর সাথে যাবেন। থ্যাংক ইউ ম্যাম। আই মিন মাহারা মেনটেন করবেন, ঠিক আছে? জি ম্যাম। ইসলামে কিন্তু আমাদেরকে প্রোটেক্টিভ থাকতে বলছে, যে ঘটনার পরে কিছু হবে না, ঘটনা যাতে না ঘটে। তো অনেক ধন্যবাদ। হুজুররা কিছু বললেই যে এটাকে নেগেটিভলি নিতে হবে সেটা কিন্তু না। হুম, জি ম্যাম। শুধু ওটা বন্ধ দিন। জি হ্যাঁ। ম্যাম। এই তো ইসলামের কিছু হইলে তো এখন যে ফাইল বলতে তো হতে পারে আসে যে না, মাহারামের একটু সাথে যেও তো ম্যাডাম হয়, হয়তো মাহারামের সাথে যেও যে হয় না সেটা না, আমি বলতেছি যে কোনো পাকনামি করে ডিসিশন নেওয়ার চ্যাট বক্সে দিয়ে দরকার দিছে, নেই। ওখান থেকে ডাউনলোড করে দিয়েন না আসলে। বুঝতে পারছি, কিন্তু ওকে, মিস ফাইল কিন্তু জিমেলে আসেনি, আপনার শুধুমাত্র মেল এখন আসছে। দেখেন এই যে আপনাদেরকে আমি মেইল করলাম না, এই যে দেখেন ম্যাম মেইল আসছে তো। মেল আসছে। এই যে মেল একটার আসছে কিন্তু পর ফাইল একটা যায়নি, ফাইল যায়নি। ম্যাম মেল পেয়েছি। ফাইল গেছে ফাইল না তো গেছে? আসছে। না, আসছে, মেলে ফাইল আসেনি মিস। আসছে, আসছে এই যে আসছে। আসছে তো। ফাইল আসছে শুনেন, তো। এই যে হ্যাঁ, এই যে আমি আপনাদেরকে দিছি, দেখেন এই হ্যাঁ যে ম্যাম, হ্যাঁ ফাইল হ্যাঁ আসছে ম্যাম, ম্যাম, ফাইল আসছে আসছে ম্যাম ম্যাম। ম্যাম ফাইল আসছে, ফাইল আসছে। আসছে ম্যাম। এই যে নির্মল আয়াশা, হ্যাঁ, ওর অ্যাড্রেস নট ফাউন্ড, মানে আইডি ভুল ছিল। তো এইরকম একটার পর একটা এখন আসতে থাকবে। ম্যাম ফাইল আসছে ম্যাম। ঠিক আছে, আমি তো জানি আসছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ম্যাম, ঈদ মুবারক, আল্লাহ হাফেজ, আসসালামু হ্যাঁ, আলাইকুম। ঈদ মুবারক, ম্যাম আল্লাহ হাফেজ। দোয়া করবেন ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ম্যাম, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, অনেক হ্যাঁ ধন্যবাদ। শামিম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। আমি ক্লাস লিভ দিচ্ছি। জি ম্যাম, ঈদ মোবারক। ঈদ মোবারক। হোম ডিস্ট্রিক্ট ম্যাম যেন কোথায় বলছিলেন? বলি নাই বোধ হয়, নেত্রকোনা। ও আচ্ছা আচ্ছা, বেড়াতে আসেন মানিকগঞ্জ। আচ্ছা, ঈদের পরে আপনাদের সাথে গল্প হবে না ইনশাআল্লাহ, বেঁচে থাকলে। জি ম্যাম। হুম, ঠিক আছে ইনশাআল্লাহ আপা। ম্যাম, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ক্লাস খুব ভালো লাগছে ম্যাম। আসসালামু আলাইকুম।